হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি 21 এবং 22-এর জৈব রসায়নের যে সিকিউ এবং এমসিকিউ কোর্স ছিল মেডিকেল থার্স্টারের পক্ষ থেকে, সেটা লেকচার 5-এ আমরা কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। এবং আজকে যে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর বেশিরভাগই তোমাদের বোর্ডে আসছে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। সবাইকে জানাই দাও, জাস্ট এতটুকু কনফার্ম করো যে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, একটু জাস্ট কমেন্ট করো। ঠিক আছে, সব কিছু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো দেখি। সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো দেখি। সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তো সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা পড়ানোর দিকে চলে যাই। একটু এদিকে রাখি আর এটা একটু সরি। আচ্ছা, তাহলে আমরা পড়ানো শুরু করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকে আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেই সৃজনশীলটাতে খুব একটু টাফ এক দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এদের মধ্যে একটা গতকালকেই ছিল আমাদের, গতকালকেই এরকম টাইপের আমরা একটা সৃজনশীল করছিলাম। তো এখানে ওয়েট, এটা এটা আচ্ছা, তো দেখো এটা একটা নতুন সৃজনশীল। এটা একটা নতুন সৃজনশীল, সেটা যে তোমার এখানে লেখা আছে যে প্রোপিনের সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইড সংযুক্ত করছি, বাট এখানে কোনো পারঅক্সাইড নাই। এবং এখানে আমরা এ উৎপাদ পাইছি 90% এবং বি উৎপাদ পাইছি তোমার 10%। ঠিক আছে, তো গতে বলছে বি থেকে উৎপন্ন গ্রিগনার্ড রিয়েজেন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। এর গুরুত্ব ব্যাখ্যা করো। আমি কোশ্চেনের আনসারে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই, সেটা যে গ্রিগনার্ড বিকারক খুব ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট। কি বললাম? গ্রিগনার্ড বিকারক খুব ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট। ইম্পর্টেন্ট রিয়েজেন্ট মানে যে গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা খুব ইজিলি আমরা একটা গ্রুপের মৌল থেকে, মানে একটা গ্রুপের জৈব যৌগ থেকে আরেকটা গ্রুপের জৈব যৌগ আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, খুব ইজিলি। তো এই কারণে কিন্তু বিজ্ঞানী গ্রিগনার্ড মোটামুটি 1913-এ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাইছিলেন সেই বছর কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান বিজ্ঞানী গ্রিগনার্ড। ঠিক আছে, আচ্ছা, তো এই গ্রিগনার্ড রিয়েজেন্ট যেটা আছে বা গ্রিগনার্ড বিকারক যেটা আছে সেটার গুরুত্ব আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা আমাদের এখানে যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তো এখানের বিক্রিয়ায় দেখো হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন ঘটছে কার সাথে? প্রোপিনের সাথে। হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন করছে কার সাথে? প্রোপিনের সাথে। সো দেখো এখানে কোনো পারঅক্সাইড নেই।
আমরা আগেই বলছিলাম যে যদি কোনো পারক্সাইড না থাকে হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনের সময়, আমাদের আগের লেকচারগুলোতে 3 অথবা 4-এ কোনো একটাতে আলোচনা করছিলাম যে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড সংযুক্ত হওয়ার সময় যদি সেইখানে পারক্সাইড না থাকে তবে অ্যান্টি মার্কনিভব নীতি হবে না। আমরা সংযোজনের সময় নর্মাল মার্কনিভব যে এডিশন যে রুলসটা ছিল সেই মার্কনিভব এডিশন রুলসটা ফলো করব। তোমাদের মনে আছে কিনা? তো এখানে প্রোপিনের সংকেতটা যদি আমি লিখি, প্রোপিনের সংকেতটা হচ্ছে CH3 দেন CH দেন ডাবল বন্ড দেন CH2, এটা হচ্ছে প্রোপিন। এটার সাথে হাইড্রোজেন ব্রোমাইডকে যদি আমরা সংযোজন করি তাহলে দুই ধরনের উৎপাদ পাবো। একটা পাবো 90% অর্থাৎ বেশি পরিমাণে, আর একটা পাবো কম পরিমাণে। দেখো মার্কনিভব, এটা কি হবে? মার্কনিভব এডিশন। মার্কনিভব এডিশন মানে কি? যখন একটা অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অর্থাৎ দ্বিবন্ধনের দুই পাশে কার্বন সংখ্যা ভিন্ন আছে, দ্বিবন্ধনের ডান পাশে কার্বন সংখ্যা একটা, বাম পাশে কার্বন সংখ্যা দুইটা, তো এটাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন আমরা একটা কোনো কিছুকে সংযোজন করব, হাইড্রোজেন ব্রোমাইডকে সংযোজন করব, তখন এখানে সংযোজনে দুইটা হইতে পারে। একটা হচ্ছে হাইড্রোজেন এই কার্বনের সাথে সংযুক্ত হতে পারে, আবার এই কার্বনের সাথেও সংযুক্ত হতে পারে। মার্কনিভব এক্সপেরিমেন্টালি খেয়াল করছেন যখন নর্মালি আমরা এই কোনো কিছুকে অ্যালকিনের সাথে সংযুক্ত করি তখন সেই হাইড্রোজেনটা যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে সংযুক্ত হয় এবং সেটা 90% কেসে হয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই হাইড্রোজেনটা সেই কার্বনের সাথে সংযুক্ত হয় যে কার্বনে হাইড্রোজেন বেশি, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়ার মতো। সো এখন তাহলে আমরা কি কি প্রোডাক্টটা পাই দেখো, CH3CH, দেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দ্বিবন্ধনে সংযুক্ত করার রুলসটা দেখাইছিলাম। CH3CH, এখানে একটা বন্ধনকে ভেঙে দাও আর একটা বন্ধনকে রাখো। একটা বন্ধনকে ভেঙে দিলাম, মাঝখানে একটা বন্ধন ছিল না, এটাকে আমি ভেঙে দিলাম। ভাঙলে দুইটা টুকরা হয়, দুইটা টুকরা আমি 2 কার্বনে দিলাম। এখন এই 2 কার্বনের মধ্যে যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেনকে অ্যাড করব। এই কার্বনে হাইড্রোজেন আছে 2টা, এই কার্বনে হাইড্রোজেন আছে 1টা, তো এই কার্বনে হাইড্রোজেন অ্যাড করব, বাকি কার্বনটাতে আমি কি অ্যাড করব? ব্রোমিন অ্যাড করব। ঠিক আছে, এবং এইটা হবে কত পার্সেন্ট কেজের ক্ষেত্রে? 90% কেজের ক্ষেত্রে এটা হবে। ক্লিয়ার? এটা কি হবে? 90% কেজের ক্ষেত্রে 90% কেজের ক্ষেত্রে এটা হবে। ওকে, রেহনা তাবাসসুম বলছে ভাই আমার কমেন্ট পড়েই না, যাই হোক পড়ে ফেললাম তোমার কমেন্ট। তো দেখো তার মানে এইটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। তো এখানে জাস্ট আমি CH3 দিয়ে দিই, ব্রোমিনটাকে এভাবে রাখি। এটা হচ্ছে 90% কেজের ক্ষেত্রে হবে। বাট একটা জিনিস মাথায় রাখো, যদি মাঝখানে যদি দেওয়া থাকতো ROR বা লেখা থাকতো পার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইড লেখা থাকতো H2O2, তাহলে কিন্তু গেম কিন্তু ঘুরে যেত। ঠিক আছে, তাহলে 90% হইতে হচ্ছে হাইড্রোজেনকে সেই কার্বনে সংযুক্ত করো যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম আছে। তাহলে এটা হচ্ছে 90% উৎপন্ন হবে। আর 10% কি উৎপন্ন হবে? যে হাইড্রোজেনটাকে সেই কার্বনের সাথে সংযুক্ত করো যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ অলরেডি কম। সো CH3, দেন এটার সাথে আমাদের ছিল CH, সো এখানে আমরা একটা হাইড্রোজেন অ্যাড করব, এখানে আমরা আলটিমেটলি CH2, আর এখানে আমরা একটা ব্রোমিনকে অ্যাড করব। সো এখানে আলটিমেটলি CH আর এখানের H, সো CH2 হবে H2Br। সো এটা হবে 10% উৎপন্ন হবে। এটা হচ্ছে A যৌগ এবং এটা হচ্ছে B যৌগ। এটা হচ্ছে A যৌগ, এটা কি যৌগ? B যৌগ। এবং এটাকে আমরা ডাকতে পারি 1 2 3 1 ব্রোমো প্রোপেন নামে। এটাকে কি নামে ডাকতে পারি? 1 ব্রোমো প্রোপেন নামে। সো একটা হচ্ছে 1 ব্রোমো প্রোপেন, বি যৌগটা হচ্ছে 1 ব্রোমো প্রোপেন, 1 ব্রোমো প্রোপেন। এখন আমাকে কি বললো যে বি থেকে উৎপন্ন গ্রিগনার্ড রিয়েজেন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে আমি কি বলছিলাম যে গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টটা আমি কিভাবে উৎপন্ন করব? উৎপন্ন করাটা খুব ইজি। তুমি অ্যালকাইল হ্যালাইড নাও, তার সাথে জাস্ট ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটাও, এখানে জাস্ট আমরা CCl4 দিব, জৈব দ্রাবক দিব, দেওয়ার পরে জাস্ট ম্যাগনেসিয়ামটা ভিতরে ঢুকে পড়বে আর Mgx হবে। তাহলে এখানে 1 ব্রোমো প্রোপেন যেটা আছে, এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, সেই অ্যালকাইল হ্যালাইডটাকে যদি আমি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করাই তাহলে আমি কি পাবো? গ্রিগনার্ড বিকারক পাবো। কারণ অ্যালকাইল গ্রুপের সাথে এখানে হ্যালোজেন যুক্ত আছে, তার সাথে জাস্ট আমি কি অ্যাড করব? ম্যাগনেসিয়াম অ্যাড করব। তো এর সাথে যদি আমি ম্যাগনেসিয়ামকে অ্যাড করি তাহলে কি হবে? জাস্ট ম্যাগনেসিয়ামটাকে এটার মাঝখানে ঢুকাই দিব, আলটিমেটলি আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে যে যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটাকে আমি দেখাই, খেয়াল করো। যে যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটাকে দেখাই এখানে দেখো। তাহলে আমাদের কি আছে? CH3
দেন CH2 দেন CH2 Br, এইটার সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি কি করব, ম্যাগনেসিয়ামকে অ্যাড করব। এটার সাথে কি করব, ম্যাগনেসিয়ামকে অ্যাড করব। তাহলে এটার সাথে যদি আমি ম্যাগনেসিয়ামকে অ্যাড করি, ম্যাগনেসিয়ামটা জাস্ট এটার ভিতরে ঢুকে যাবে। সো আলটিমেটলি হবে CH3 দেন CH2 দেন CH2 দেন Mg দেন Br। এই যে দেখো, এটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ R, এটা হচ্ছে একটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে একটা হ্যালোজেন X, RMgX। সো দ্যাট ইজ গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, এখন গ্রিগনার্ড রিয়েজেন্টের ইম্পর্টেন্সটা কি? এখানে বলছে যে গ্রিগনার্ড রিয়েজেন্টের গুরুত্বটা ব্যাখ্যা করো। গ্রিগনার্ড রিয়েজেন্টের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা খুব সহজেই আমরা যে কোনো আমাদের যেটা প্রোডাকশন করা দরকার আমরা ঠিক সেটা আমরা প্রোডাকশন করে ফেলতে পারি। যেমন গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমাকে যদি বলে অ্যালকেন প্রোডাকশন করো, আমি অ্যালকেন প্রোডাকশন করতে পারি। আমাকে যদি বলে অ্যালকোহল প্রোডাকশন করো, অ্যালকোহল করতে পারে। আমাকে যদি বলে কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করো, কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করতে পারে। তুমি যেটা চাও সেটাই প্রোডাকশন করতে পারবা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তুমি 3টা উদাহরণ দিয়ে দাও, অ্যালকেন উৎপন্ন করো, তারপরে তুমি উৎপন্ন করো, এটা কি বলে, অ্যালকেন উৎপন্ন করো, তারপরে তুমি আলটিমেটলি অ্যালকোহল উৎপন্ন করে দেখায় দাও, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে দেখায় দাও। 3টা উৎপন্ন করে দেখায়, তুমি বলো যে এটা দিয়ে এগুলা মানে উৎপন্ন করাটা খুব ইজি, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ বা বিকারক বা রিয়েজেন্ট। তো আমরা দেখো, আমরা গত ক্লাসে কোনো থার্ড অথবা সেকেন্ড কোনো একটা ক্লাসে আমি এই কথাটা বলতেছিলাম যে গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে এখানে আর এর সাথে ধরো ম্যাগনেসিয়ামের একটা বন্ধন আছে এবং ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেনের একটা বন্ধন আছে। বাট ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেনের যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন, বা সেটার যে বন্ধনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার। কারণ ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন তারা হচ্ছে, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের, হ্যালোজেন হচ্ছে 17 নম্বর গ্রুপের। তাদেরকে যদি দেও তুমি বিক্রিয়া করতে, তারা নর্মালি আয়নিক বন্ধনে আবদ্ধ হবে। সো নর্মালি ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ফ্যাক্টর কাজ করবে না। ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। সো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ফ্যাক্টরটা সেই জায়গাতেই কাজ করবে যেই জায়গাতে একটা সমযোজী বন্ধন আছে, এবং সেটা আছে অ্যালকাইল গ্রুপ এবং ম্যাগনেসিয়ামের মধ্যে। কারণ অ্যালকাইল গ্রুপের, খেয়াল করো, অ্যালকাইল গ্রুপের এখানে যে কার্বন আছে সেই কার্বনের সাথে ধরো এখানে CH2, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে CH2 দেন CH3। সো এখানে দেখো, এখানে যে কার্বন আছে সেই কার্বনের সাথে ম্যাগনেসিয়াম, দেন ম্যাগনেসিয়ামের সাথে ব্রোমিন সংযুক্ত হয়েছে। সো কার্বন কখনোই আয়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, কার্বন অংশগ্রহণ করে সমযোজী বন্ধনে। দ্যাট মিনস এখানে কার্বন এবং ম্যাগনেসিয়ামের যে বন্ধনটা আছে, অ্যালকাইল গ্রুপ এবং ম্যাগনেসিয়ামের মধ্যকার যে বন্ধনটা আছে সেইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ফ্যাক্টরটা কাজ করবে। এবং এখানে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম যেহেতু তড়িৎ ধনাত্মক ধাতু, সেহেতু এটা হবে আংশিক ধনাত্মক, এটা হবে আংশিক ঋণাত্মক। সো কার্বন হয়ে যাবে আংশিক ঋণাত্মক, ম্যাগনেসিয়াম হয়ে যাবে আংশিক ধনাত্মক। সো যখন তাদেরকে বিক্রিয়া করতে দিবা, তখন জাস্ট যদি তুমি এতটুকু জিনিস মাথায় রাখো, তাহলে একটা বিক্রিয়া তুমি খুব ইজিলি করতে পারবা। যেমন আমি একটা উদাহরণ দেখাই, মাথায় রাখো, তাহলে একটা বিক্রিয়া তুমি, ঠিক আছে। যেমন আমরা যদি অ্যালকেন প্রোডাকশন করতে চাই, আমরা কি প্রোডাকশন করব, অ্যালকেন। আমরা যদি অ্যালকেন প্রোডাকশন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো, আমাদেরকে অ্যালকেন আমরা প্রোডাকশন করতে চাই, তাহলে তুমি আগে এইটা লিখো, ধরো CH3 দেন CH2 দেন CH2 দেন আমরা লিখবো, যদি অ্যালকেন যদি প্রোডাকশন করতে চাই, এখানে লিখলাম Mg, এখানে লিখলাম Br। খেয়াল করো, এখানে যদি বন্ধনের বিভাজন হয়, বিভাজনটা কোন জায়গায় ঘটবে, সেটা হচ্ছে এই কার্বনের সাথে এই ম্যাগনেসিয়ামের ঘটবে, অর্থাৎ এই জায়গাটাতে তাদের বন্ধনের বিভাজনটা ঘটবে। যদি এই জায়গাটাতে বন্ধনের বিভাজন ঘটে, আমরা যদি এই জিনিসটাকে আলাদা করতে পারি, তাহলে এই জিনিসটার মধ্যে আর কি সংযোজন করলে আমরা সেখানে কি পাবো, আমরা সেখানে তোমার অ্যালকেন পাবো। এবং জিনিসটা ফাইন্ড আউট করাটা খুব ইজি। এখানে C3H7 আছে, এবং অ্যালকেনের জন্য আমাদের লাগবে CnH2n+2, অর্থাৎ C3 দুগুণে 6, 6 + 2 8, হাইড্রোজেন লাগবে 8টা। দ্যাট মিনস এখানে যদি আমি কোনোভাবে হাইড্রোজেনকে সংযোজন করতে পারি, তাইলে আমি পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন। সো হাইড্রোজেনকে সংযোজন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে জাস্ট আমরা H2O দিব, জাস্ট পানি দিব। গ্রিগনার্ড বিকারকের সাথে যখন আমরা পানি দিব, তখন আমরা জানি পানির দুইটা আছে, একটা হচ্ছে H যেটা হয় প্লাস, আর একটা হচ্ছে OH যেটা হচ্ছে মাইনাস। এবং আগে আমি বলছি গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে এখানে কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে যেই বন্ধনটা আছে সেই বন্ধনটা বিভাজিত হবে, এবং এখানে যে ম্যাগনেসিয়াম আছে সেই ম্যাগনেসিয়াম আংশিক প্লাস, কার্বন হচ্ছে আংশিক মাইনাস। তো স্বভাবতই বিক্রিয়ার সময় এখানের যে H+ আছে সেই H+ এখানের
যে আংশিক মাইনাস আছে সেই মাইনাসটাকে অ্যাটাক করবে, আর OH মাইনাস এখানে যে ম্যাগনেসিয়াম আছে সেই ম্যাগনেসিয়ামকে অ্যাটাক করবে। সো আলটিমেটলি দেখা যাবে এখানে যে H প্লাসটা আছে সেই H প্লাসটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, আর OH মাইনাসটা ম্যাগনেসিয়ামের সাথে অ্যাড হয়ে যাবে। সো আমরা যে দুটা প্রোডাক্ট পাবো সেই দুটা প্রোডাক্ট হচ্ছে CH3 দেন CH2। দেখো এখানে CH2 ছিল, দুইটা হাইড্রোজেন ছিল, তার সাথে আরও একটা হাইড্রোজেন এসে অ্যাড হচ্ছে, দ্যাট মিনস CH3 হুইচ ইজ এন অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন। প্লাস আমরা কি লিখতে পারি, প্লাস লিখতে পারি ম্যাগনেসিয়ামের সাথে OH সংযুক্ত হয়েছে, আর ব্রোমিন তো আগে থেকে আছে। সো আমরা জাস্ট এটাকে এইভাবে লিখতে পারি ম্যাগনেসিয়াম OH ব্রোমিন। তো তোমরা বিক্রিয়াটা বুঝছো কিনা বলো দেখি। তাহলে তুমি লিখবা যে গ্রিগনার্ড বিকারক থেকে খুব সহজেই মাত্র পানি সংযোজন করি আমরা কি প্রোডাকশন করতে পারি, অ্যালকেন প্রোডাকশন করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও দেখি। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রোডাকশনটা দেখাবো। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের বলার আছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের বলা আছে। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করতে পারি। এবং সেই প্রোডাকশনটা এতটা ইম্পর্টেন্ট যে এটা অন্য একটা আলাদা সৃজনশীলে আসতে পারে, অন্য একটা আলাদা সৃজনশীলে আসতে পারে যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করে দেখাও। এবং সেইখানে 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, 1 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে ধরো অ্যালকোহল মানে কি কার্বনের সাথে OH সংযুক্ত থাকবে, এবং 1 ডিগ্রি অ্যালকোহল মানে এখানে সে যেই কার্বনটার সাথে সংযুক্ত থাকলো সেই কার্বনটা ডিরেক্টলি আর মাত্র একটা কার্বনের সাথে সংযুক্ত, ধরো আর ডিরেক্টলি মাত্র একটা কার্বনের সাথে সংযুক্ত। দেখো যেই কার্বনটার সাথে OH আছে এই কার্বনটার সাথে কি আছে, OH আছে, এই জন্য তাকে অ্যালকোহল বলা হচ্ছে। এখন যেই কার্বনটার সাথে OH আছে সেই কার্বনটা ডিরেক্টলি আর মাত্র একটা কার্বনের সাথে সংযুক্ত, সেই জন্য এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, 2 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে যে এখানে যে কার্বন আছে সেই কার্বনের এখানে OH দেও, এখানে তো একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে এখানে আরেকটা অ্যালকাইল গ্রুপ দেও CH3 দেও, এখানে তো আরেকটা অ্যালকাইল গ্রুপ দেও CH3 দেও, এখানে হাইড্রোজেন। সো এখন আমাকে বলো এটা কত ডিগ্রি অ্যালকোহল। দেখো যেই কার্বনটা হাইড্রোক্সিল গ্রুপের সাথে সংযুক্ত আছে সেই কার্বনটা ডিরেক্টলি আর দুইটা কার্বনের সাথে সংযুক্ত, এই যে এই কার্বনের সাথে এই কার্বনের সাথে। সো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 3 ডিগ্রি অ্যালকোহল মানে কি, দেখো এখানে যে কার্বনটা আছে যে কার্বনটা OH এর সাথে সংযুক্ত সেই কার্বনটা আরো ডিরেক্টলি আরো তোমার 3টা কার্বনের সাথে সংযুক্ত, এখানে ধরো CH3 আছে, এখানে ধরো CH3 আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ কি, কারণ হচ্ছে দেখো এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা যেই OH এর সাথে সংযুক্ত সেই OHটা আলটিমেটলি যে কার্বনটা OH এর সাথে সংযুক্ত সেই কার্বনটা ডিরেক্টলি আর 3টা কার্বন, একটা দুইটা 3টা কার্বনের সাথে সংযুক্ত, সেটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমি বোর্ডে একটা অ্যালকোহল দিব, তোমরা আমাকে বলবা যে এটা কত ডিগ্রি অ্যালকোহল, সেটা কত ডিগ্রি অ্যালকোহল সেটা তোমরা বলবা। দেখো এখানে একটা কার্বন দিলাম, দেন এখানে OH দিলাম, এখানে আমি CH2 দিলাম, সরি এখানে আমি CH2 দিলাম, এখানে আমি CH3 দিলাম, এখানে দিলাম CH3, এখানে দিলাম হাইড্রোজেন। এখন তোমরা বলো এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল নাকি 2 ডিগ্রি অ্যালকোহল নাকি 3 ডিগ্রি অ্যালকোহল, তোমরা বলবা, এটা আনসার দিবে কত ডিগ্রি অ্যালকোহল সেটা। এটা কত ডিগ্রি অ্যালকোহল তোমরা আনসার দিবা। মাহিনুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, মাহিনুল ইসলাম জাহিদ বলতেছে যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এক্স্যাক্টলি সেটা। দেখো অনেক স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায় যে ভাইয়া এখানে তো 3টা এই কার্বনটা তো 3টা কার্বনের সাথে সংযুক্ত, এই যে একটা এই যে একটা এই যে একটা, না ভাই এরকম ভাবে হিসাব করা হবে না। আমাকে দেখতে হবে এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা ডিরেক্টলি আর কয়টা কার্বনের সাথে সংযুক্ত। ডিরেক্টলি দেখো সরাসরি এই কার্বনটা এই কার্বনের সাথে সংযুক্ত, আর সরাসরি এই কার্বনটা এই কার্বনের সাথে সংযুক্ত। হ্যাঁ এই কার্বনটা এই কার্বনের সাথে সংযুক্ত, সেটা ইনডিরেক্ট তাদের সংযোগ,
ঠিক আছে, সরাসরি কয়টা কার্বনের সাথে সংযুক্ত সেটার উপর ডিপেন্ড করতেছে সে কত ডিগ্রি অ্যালকোহল। এবং তোমরা এখানে একটা কথা মাথায় ঢুকায় নাও যে এই যে গ্রিগনার্ড বিকারক দিয়ে দেখো, এটা পরীক্ষায় আসার মতো একটা এমন একটা ইম্পর্টেন্ট যে আমি যদি বলি যে এইবারের এইচএসসিতে আসার মতো 95% পসিবিলিটি আছে এটা থেকে আসা, যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করো। আসবে মানে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কীভাবে প্রোডাকশন করতে পারি। এখানে প্রোডাকশন করার জন্য 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করার জন্য আমাদের যে রিঅ্যাক্টেন্টটা লাগবে বা যে বিক্রিয়কটা লাগবে, সেই বিক্রিয়কটা হচ্ছে একটা মিথানেল। আমরা যদি খেয়াল করো, আগে জাস্ট এটা লিখে নাও, তারপরে আস্তে আস্তে বুঝবা যে কেন আমরা মিথানেল নিলে এটা পাই। আমরা মিথানেল নিব, মিথানেল যদি আমরা নিই তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। তখন আমরা কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল। তারপরে আমরা যদি ইথানেল নিই, বা প্রোপানেল, ইথানেল বা প্রোপানেল, এনি টাইপস অফ তোমার এলডিহাইড অর এনি টাইপস অফ এলডিহাইড, আমি লিখতে পারি এনি টাইপস অফ এলডিহাইড উইদাউট মিথানেল, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। আর আমরা যদি কিটোন নেই, দেখো এদিকে মিথানেল একটা এলডিহাইড ছিল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল এগুলো এলডিহাইড ছিল। আমরা যদি কিটোন নিই, কিটোন নিই, যেমন প্রোপানুন, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, জিনিসটা তোমাদের মুখস্থ করা লাগবে না, আমি জাস্ট লিখে দিলাম। এতটুকু জিনিস মাথায় রাখো, পরীক্ষা আনসার করার জন্য এতটুকু কনসেপশন জানা থাকা লাগবে। জানা না থাকলেও সমস্যা নেই, তুমি নিজেই বের করতে পারবা কি করতে হবে, ঠিক আছে। আমাকে একটু আগে লিখতে দাও। আচ্ছা, আমি একটা মিথানেল নিই, তারপরে গ্রিগনার্ড বিকারকের সাথে আমি বিক্রিয়াটা দেখাই, তারপরে তোমরা ডিসিশন নাও। দেখো মিথানেল মানে হচ্ছে HCHO, অর্থাৎ H দেন CHO, দ্যাট মিনস আমি লিখতে পারি CHO, তো এখানে আমি ও দিলাম, এটা জাস্ট মিথানেলের গাঠনিক সংকেত আকারে এরকমভাবে লিখলাম। আর গ্রিগনার্ড বিকারক তো আমাদের এখানে এটা উৎপন্ন হয়েছে, তো আমরা এটাকে দিই CH3, দেন CH2, দেন CH2, দেন Mg, দেন Br। তো খেয়াল করো এখানে যখন আমি একটা এলডিহাইড নিলাম, তখন অ্যাকচুয়ালি খেয়াল করো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই তো? কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে অক্সিজেন হবে আংশিক ঋণাত্মক, কার্বন হবে আংশিক ধনাত্মক। তাহলে দেখো বিক্রিয়াটা কিভাবে হবে, খুব বের করাটা খুব ইজি। এখানে গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে বন্ধনটা ভাঙবে হচ্ছে এই জায়গাটাতে, এবং কার্বন হয়ে যায় আংশিক ঋণাত্মক, ম্যাগনেসিয়াম হয়ে যায় কি আংশিক ধনাত্মক। এটা তো আগে বুঝাইছি, খেয়াল করো। তুমি এটাকে লিখো CH2, CH3, দেন CH2, দেন C, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে ম্যাগনেসিয়াম, দেন এখানে ব্রোমিন। ম্যাগনেসিয়াম আর ব্রোমিনের বন্ধনটার আয়নিক ক্যারেক্টার বেশি, সো সেখানে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর কাজ করবে না। ফ্যাক্টরটা কাজ করবে ম্যাগনেসিয়াম আর কার্বনের মধ্যে। তাহলে দেখো কার্বন থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রোপজিটিভিটি বেশি, এটা তড়িৎ ধনাত্মক ধাতু, সো এটা হবে আংশিক ধনাত্মক, আর এটা হবে আংশিক কি ঋণাত্মক। এখানে দুটো ইলেকট্রনকে ম্যাগনেসিয়াম তার দিকে কিছুটা টেনে নেবে। সো বন্ধনটা ভাঙতেছে এই জায়গায়, এবং এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। বিক্রিয়া যখন করবে এই কার্বনের পজিটিভের সাথে বিক্রিয়া করবে এই কার্বনের নেগেটিভ, এখানের নেগেটিভ, আবার এই অক্সিজেনের নেগেটিভিটির সাথে বিক্রিয়া করবে এখানের পজিটিভ। জিনিসটা তো বোঝাটা খুব ইজি। তো এখন যখন তারা বিক্রিয়াটা করবে, তাহলে দেখো তাদের এখানে কি হয়। এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে কার্বনের সাথে তাহলে এই পুরা জিনিসটা সংযুক্ত হবে, এই পুরা ইউনিটটা সংযুক্ত হবে, কারণ এই কার্বনের সাথে এই কার্বন সংযুক্ত, এই কার্বনের সাথে এই কার্বন সংযুক্ত। সো আমরা লিখতে পারি H, দেন C, দেন এখানে দেখো C এর পরে এখানে আমরা কি দিব, এই পুরা কার্বনটা সংযুক্ত। সো CH2, CH2 পর CH2 সাথে এই CH2 সংযুক্ত, এই CH2 সাথে এই CH3 সংযুক্ত, এই CH3 সংযুক্ত। ওকে, সো এখন দেখো আর উপরে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনের সাথে কি সংযুক্ত, দেখো উপরে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনের সাথে এই ম্যাগনেসিয়াম সংযুক্ত হয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম Br, আর এখানে হাইড্রোজেন আমাদের। ক্লিয়ার সবার? ওকে, এখন আমি একটা কাজ করি, এই জিনিসটাকে ছোট করে লিখে দেখো। এখানে কার্বন কয়টা, 1 2 3টা, হাইড্রোজেন কয়টা, 3টা 2টা 5টা, 5টা 2টা 7টা। সো আমি এখানে এইভাবে লিখি C3H7, C3H7 ও ম্যাগনেসিয়াম Br। ওকে, আমাদের কি লাগবে, অ্যালকোহল লাগবে। অ্যালকোহল মানে কি, সেখানে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত আছে, এখানে অক্সিজেন, তারপরে এখানে হাইড্রোজেন গ্রুপ যুক্ত আছে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড না, এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইড না, হাইড্রোজেন গ্রুপ যুক্ত আছে।
সো হাইড্রোজেন গ্রুপকে যদি আনতে চাই আমরা কি করবো, পানিকে জাস্ট সংযোজন করবো, হাইড্রোলাইসিস করবো পানি দিয়ে। পানি যদি দিই, দেখো পানির দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ম্যাগনেসিয়াম থাকে, তো অক্সিজেন হবে আংশিক নেগেটিভ, ম্যাগনেসিয়াম হবে আংশিক পজিটিভ। তো এখানে যে পজিটিভটা আছে সেই পজিটিভটা এটা নেগেটিভটার সাথে এসে সংযুক্ত হবে, নেগেটিভটা এটার পজিটিভটার সাথে এসে সংযুক্ত হবে। সো আমরা আলটিমেটলি পাবো, দেখো এখানে আমরা পাচ্ছি H, দেন C, দেন উপরে পাচ্ছি OH, দেন দেখো C3H7, দেন হাইড্রোজেন প্লাস ম্যাগনেসিয়ামের সাথে যদি OH সংযুক্ত হয় MgOH, দেন Br। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি অ্যালকোহল, তুমি এটা সংকেতটা লিখে দেখো, হাইড্রোজেন, দেন কার্বন, দেন OH, দেন এখানে CH2, দেন CH3, দেন এখানে হাইড্রোজেন। যেই কার্বনটার সাথে OH সংযুক্ত সেই কার্বনটা ডিরেক্টলি আর মাত্র এই একটা কার্বনের সাথে সংযুক্ত। সো এটা 1 ডিগ্রি অ্যালকোহল। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এখন ইথানেল বা এনি টাইপস অফ এলডিহাইড নিব উইদাউট মিথানেল, ইথানেল অথবা এনি টাইপস অফ এলডিহাইড উইদাউট মিথানেল। সো মিথান ছাড়া যদি নিই তাহলে দেখো সেখানে কি হয়। তো সেখানে আমরা যেটা পাবো, এখানের প্রোডাক্টটা কি হবে, এখানের প্রোডাক্টটা জাস্ট আমরা লিখে রাখি 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, মানে জাস্ট প্রোডাক্টটা লিখে দিই। এখানে হচ্ছে C, দেন এখানে OH, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে C3H7, এখানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, তাহলে ইথানেল নিব। ধরো ইথানেলই নেই আমরা, এখানে ইথানেল যদি নেই তাহলে আমরা পাই CH3, দেন C, দেন OH, CH, তাই না, ইথানেল। এখন খেয়াল করো, এটার সাথে যদি আমি এই গ্রিগনার্ড বিকারকে সংযুক্ত করি, আলটিমেট রেজাল্টটা কি হবে তোমরা নিজেরাই বলতে পারবা। CH2, দেন CH2, এটাকে আমি লিখতে পারি C3H7 আকারে, MgBr। তোমরা কি পাবো খেয়াল করো, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটা হবে আংশিক ঋণাত্মক, এটা হবে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক, আংশিক কি ধনাত্মক। এখন এখানে কোন জায়গায় বন্ধনটা হবে, এই জায়গায় ম্যাগনেসিয়াম হবে আংশিক ধনাত্মক, কার্বন হবে আংশিক ঋণাত্মক। তার মানে এখানে যে ঋণাত্মক যে পোরশনটা সেটা এসে সংযুক্ত হবে এখানে ধনাত্মক পোরশনের সাথে, ধনাত্মক যে পোরশনটা সেটা এসে সংযুক্ত হবে এখানে ঋণাত্মক পোরশনের সাথে। তাহলে আমরা কি পাবো খেয়াল করো, CH3, দেন C, এই কার্বন ধনাত্মক, ধনাত্মকের সাথে এখানে ঋণাত্মকটা সংযুক্ত হবে, এটাকে জাস্ট C3H7 আকারে লিখতেছি। ওকে, C3H7 আকারে না, আমি এভাবেই দেখাই দিই, CH2, CH2, CH3, আর উপরে হচ্ছে O, এখানে হচ্ছে O অক্সিজেন, অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম ব্রোমাইড এসে সংযুক্ত হবে MgBr। এখানে থাকলো আমাদের হাইড্রোজেন। এটাকে হাইড্রোলাইসিস যদি করি, পানি দিয়ে যদি হাইড্রোলাইসিস করি H2O, তাহলে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস, দেখো H প্লাস এসে সংযুক্ত হবে এখানে, OH মাইনাস সংযুক্ত হবে এখানে, আলটিমেটলি আমরা অ্যালকোহল পাওয়া যাব। দেখো এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, কেননা এই কার্বনটা ডিরেক্টলি এই কার্বন আর এই কার্বন দুইটা কার্বনের সাথে সংযুক্ত। সো আমরা লিখতে পারি C, দেন C3H7, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন প্লাস MgOHBr, প্লাস কি MgOHBr, ঠিক আছে। ওকে, তো আমরা এখন 3 ডিগ্রি, অর্থাৎ আমরা এখন কিটোন নিই, প্রোপাননকে আমরা নিই, ঠিক আছে, কিটোনকে নিই, এবং কিটোনকে নিয়ে আমরা রিয়াকশনটা করি, আমরা কিটোনকে নিয়ে সেখানে রিয়াকশনটা করি। দেখো আমরা এখানে কিটোনকে নিয়ে রিয়াকশনটা করব। কিটোনকে নিয়ে যদি রিয়াকশনটা করি, প্রোপানন ধরো CH3, দেন CO, দেন CH3, এটাকে একটু সাজায় লিখি জাস্ট এরকম ভাবে, এটা হচ্ছে CH3, দেন এটা হচ্ছে কার্বন, দেন তার সাথে অক্সিজেন সংযুক্ত, দেন CH3। দেখো এটাকে জাস্ট আমি ব্যান্ড করে লিখছি, আর কিছু না, প্রোপানন, ঠিক আছে, এটা একটা কিটোন। এটার সাথে যদি এখানে গ্রিগনার্ড বিকারকটা আমি সংযুক্ত করি CH3, দেন CH2, CH2, MgBr, তাহলে কি হবে বাকি জিনিস তোমরাই দেখে নিও। এখানে 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন হবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন হবে, তোমরা বানায় নিও এখানে কি হবে, ঠিক আছে। ওকে,
তাহলে আমাদের এটা গেল, ঠিক আছে। তাহলে এখানে এইভাবে তুমি গ্রিগনার্ড বিকারকের যে ইম্পর্টেন্স, সেই গ্রিগনার্ড বিকারকের তুমি ইম্পর্টেন্সটা লিখে দিবা, ঠিক আছে। গ্রিগনার্ড বিকারকে কি করবা, ইম্পর্টেন্সটা তুমি লিখে দিবা। আচ্ছা, এখন গ্রিগনার্ড বিকারক থেকে আমরা তুমি কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করতে পারি। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি প্রোডাকশন করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করার জন্য গ্রিগনার্ড বিকারকের সাথে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দিলেই হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাড করে দিয়ে যদি হাইড্রোলাইসিস করে দাও, তাহলে আমরা সেখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। আমাদের গ্রিগনার্ড বিকারকটা কি, CH3 then CH2 then CH2 MgBr। এই গ্রিগনার্ড বিকারকের সাথে আমি কি করলাম, কার্বন ডাইঅক্সাইডকে জাস্ট অ্যাড করে দিলাম। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডটা হবে এরকম, কার্বন ডাইঅক্সাইডের সংকেত। ওকে, তো কার্বন ডাইঅক্সাইডের যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো এখানের অক্সিজেন হবে আংশিক নেগেটিভ, এখানের কার্বন হবে আংশিক পজিটিভ। এটা তুমি এই অক্সিজেনকে দিয়ে দেখাইতে পারো, যে কোনো একটাকে দিয়ে দেখাইলে হবে। তো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তা এখানে কি হবে, এখানে যে ধনাত্মক, এখানে যে সমযোজী বন্ধন আছে সেটা ভাঙবে, এবং এটা হয়ে যাবে তোমার আংশিক পজিটিভ, এটা হয়ে যাবে আংশিক নেগেটিভ। তাহলে এটার যে নেগেটিভ পোর্শনটা সেটা সংযুক্ত হবে এটার পজিটিভ পোর্শনের সাথে, আর এটার যে পজিটিভ পোর্শনটা সেটা সংযুক্ত হবে এটার নেগেটিভ পোর্শনের সাথে। তাহলে আলটিমেটলি আমরা সংযুক্ত করে দেখি এখানে কি হয়। তাহলে এখানের পজিটিভ অংশের সাথে এখানে নেগেটিভ পোর্শনটা সংযুক্ত করলে এখানে কার্বনের সাথে এই পাশে আমাকে সংযুক্ত করতে হবে CH2 দেন CH2 দেন CH3, ঠিক আছে। আর কি করতে হবে, উপরে এরকম এখানে দিকে একটা অক্সিজেন থাকবে, আর এই পাশে এখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটার সাথে MgBr সংযুক্ত হবে, MgBr। এখন জাস্ট হাইড্রোলাইসিস করো, কারণ আমাদের লাগবে CH3 CH2 CH2 C, এখানে দেখো একটা ও একটা ও, দ্যাট মিনস COOH। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য লাগবে COOH। তাহলে একটা হাইড্রোজেনের দরকার পড়লে এই জায়গাটাতে আমাদের হাইড্রোজেন আনতে হবে, H+ আনতে হবে। তাহলে কি করতে হবে, হাইড্রোলাইসিস করো, পানি দাও, তাহলে একটা H+ আর একটা OH-। তাহলে এটা হবে আংশিক নেগেটিভ, এটা হবে আংশিক পজিটিভ। এই H+ যাবে নেগেটিভের সাথে, OH- যাবে পজিটিভের সাথে, সো আমরা আলটিমেটলি পাবো CH3 CH2 দেন CH2 দেন C দেন ডাবল বন্ড O দেন এখানের সাথে গিয়ে হাইড্রোজেন সংযুক্ত হয়েছে সাথে OH প্লাস MgOH, দ্যাট ইজ এ কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? এটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো গ্রিগনার্ড বিকারকের গ্রিগনার্ড রিয়েজেন্টের ইম্পর্টেন্সটাই হচ্ছে এটা, যে গ্রিগনার্ড বিকারক দিয়ে তুমি যে কোনো কিছু খুব ইজিলি প্রোডাকশন করতে পারবা, খুব ইজিলি তুমি প্রডিউস করতে পারবা, এবং এইটা তোমাকে পরীক্ষায় এই বছর আসতে পারে। আমি 90% পসিবিলিটি দিয়ে রাখছি যে গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করো। এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের জৈব যুগের সৃজনশীলে যদি আমি 3টা টপিক্স ধরি, তাহলে 3টা টপিক্সের মধ্যে 3-এর ভিতরে থাকবে এটা, যে গ্রিগনার্ড বিকারক দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করো, ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন আমরা যাব, সেই অ্যানালাইটিক্যাল কোশ্চেন আমার খুব বেশি ভালো লাগছে, কারণ এটা দিয়ে স্টুডেন্টস গড়ে যে কোনোভাবে আটকায় দেওয়া যায়। সবাই বুঝছো কিনা এতটুকু কমেন্ট করে জানাও, একটু সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। দেখো, এখন আরেকটা কোশ্চেন নিয়ে আমরা ডিল করবো, সেটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2019-এ আসছে, ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন, ঠিক আছে। এগুলো বোর্ডে আসা কোশ্চেন, ঢাকা বোর্ড 2019-এ আসছে, 20 বাদ গেল, 21-এ আবার আসবে, ঠিক আছে। খেয়াল করো। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে লেখা আছে 2B, এখানে লেখা আছে 2B, দেন এখানে এরকমভাবে তীর চিহ্ন দেওয়া আছে, দেন এইটার উপরে লেখা আছে ওজোন, Z10 এবং H2O। তোমরা একটু উদ্দীপকটা লিখে ফেলো, এদিকে খুব অ্যানালাইসিস করতে হবে আসলে জায়গাটা। দেন এ যৌগটাতে আমরা এ যৌগটা পাইছি হচ্ছে আমার KOH দিয়ে, এটার মধ্যে অ্যালকোহলিক KOH দিছি। আশা করি তোমরা মাথা ঢুকাইতে পারবা, কারণ প্রথম লেকচার শুরুর দিকে আমি এই কথাগুলো বলতেছিলাম যে অ্যালকোহলিক KOH দিলে কি হবে আর অ্যাকোয়াস KOH দিলে কি হবে। এটা দিয়ে আমি যদি অ্যাকোয়াস KOH দেই, তখন আলটিমেটলি এখানে প্রোডাকশন হয়েছে তোমার Y,
এবং ওয়াইকে যদি আমি K2Cr2O7 প্লাস H2SO4 দ্বারা যদি আমি বিক্রিয়া করি তখন কি হয় আলটিমেটলি? তখন হয় আলটিমেটলি জেড। খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে এইটা এত অ্যানালাইটিক্যাল মানে ব্যাপার স্যাপার আছে তার মধ্যে, যে জৈব যৌগ যদি তোমার খুব ভালোভাবে মানে অ্যানালাইসিস করার ক্ষমতা না থাকে তাহলে এটা পারবা না নর্মালি। আচ্ছা, এখানে দেখো উদ্দীপক এখানেই শেষ না, এখানে লিখে দিছে যে এক্স হচ্ছে এই এক্স হচ্ছে C4H9Br এর একটি সমাণু, এখন তুমি জানো না যে সেই সমাণুটা কি, বুঝতে পারছো? তুমি জানো না যে সেই সমাণুটা কি। ওকে, তো এখন যেটা করতে হবে আমাদের, তুমি যদি নাই জানো সেই সমাণুটা কি, আচ্ছা ইভেন এখানে আরেকটা কথা লেখা আছে, জেড অথবা বি যে কেউ তোমার 2,4 ডিএনপির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? ডিএনপির সাথে বিক্রিয়া করে তারা হলুদ পদক্ষেপ দেয়, ইয়ালো প্রিসিপিটেশন বা হলুদ পদক্ষেপ। ইভেন এখানে একটা কথা লেখা আছে যে বি প্লাস টলেন বিকারক, বি যৌগটা যদি টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে বা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে টলেন রিয়েজেন্টের সাথে, তখন আবার সাদা পদক্ষেপ দেয় বা এজি দর্পণ দেয়, মানে এটা অন টাইপ অফ এজি মিরর, এজি অধক্ষেপ দেয়, এটা একটা প্রিসিপিটেশন বা অধক্ষেপ। আচ্ছা, এখন তোমাকে গ নম্বরের যে কোশ্চেনটা করছে দেখো, খুব ইম্পর্টেন্ট। গ নম্বরের কোশ্চেন করছে যে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করো। এটা আমাদের বেসিক কোর্সে পড়ানো হয়েছে, পুরা ডিএনপি টেস্ট এবং টলেন্ট রিয়েজেন্ট টেস্ট নিয়ে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো একটা লেকচার আছে, সেখানে কিভাবে মানে অনেক ডিটেলসে পড়ানো হয়েছে। তোমরা যারা বেসিক কোর্সে আছো তারা অলরেডি সেই লেকচারটা একটু রিভাইজ দিয়ে আসবা, কারণ সেখান থেকে যদি রিভাইজ দিয়ে আসো তুমি এক্সাক্ট জিনিসটা দেখতে পারবে। এখানে তো আমি পুরো 1.5 ঘন্টা দিতে পারবো না, সেটার টাইম তোমাদের নাই, জাস্ট বেসিক জিনিসটা করে দেবো। সো সেখানে তুমি পুরা ফুল জিনিসটা পাবা ডিটেলসে। এবং তোমাদের বেসিক কোর্সে কিন্তু একটা অফার দেওয়া হয়েছে তোমাদের অলরেডি, ঠিক আছে? 2400 টাকার যে কোর্সটা ছিল সেটা 1000 টাকায় নামায় আনা হয়েছে, যদি কেউ পারো, ঠিক আছে, যাতে তোমরা সবাই বেসিক কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। বেসিক কোর্সটাতে কিন্তু আমাদের প্রায় 60 থেকে 70 ঘন্টার মতো ভিডিও আছে জাস্ট বেসিকে, মানে অর্গানিক কেমিস্ট্রি বেসিক। এটাতে একেবারে তোমার বেসিক থেকে শুরু করে একেবারে তোমার মেডিকেল এডমিশন, দেন ঢাকা ইউনিভার্সিটি এডমিশন, দেন বুয়েটের যে জৈব রসায়নের যে পার্ট এটাও কভার হবে, ঠিক আছে? সব জায়গার জৈব রসায়ন কভার হবে, একাডেমিক থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে? দেখো বাংলাদেশের জৈব রসায়নে কেউ 60-70 ঘন্টার লেকচার তোমাকে দেখাইতে পারবে না, যে যত কথাই বলুক না কেন। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমরা যেটাতে যাব সেটা হচ্ছে C4H9Br এর একটি সমাণু। এখন C4H9Br এটার সমাণু অনেকগুলো হইতে পারে। এখন কি কি হইতে পারে সেটা আগে আমরা জাজ করি, দেন আমরা দেখবো সেইগুলোর মধ্যে কোনটা আলটিমেটলি সেই আমাদের এক্সাক্ট সেই উৎপাদটা। তো আমরা আগে ইনিশিয়ালি আমরা একটু চিন্তা করি যে এটার সমাণু কি কি হইতে পারে। C4H9 তো, তাহলে আমরা লিখতে পারি CH3, 4টা কার্বন লাগবে, সো CH2, দেন CH2 4টা কার্বন লাগবে, একটা ব্রোমিন লাগবে, দেও 4টা কার্বন দিয়ে একটা ব্রোমিন লাগাই দাও, ঠিক আছে? 1 ব্রোমো বিউটেন এটা হইতে পারে। আবার এরকমও হইতে পারে, দেখো এখানে যে একটা কার্বনকে রেখে, এখানে তো লিনিয়ারলি আমি 4টা কার্বনকে দিছি, এখন এই কাজ করব না, একটা কার্বনকে রেখে আমি একটা জায়গায় Br দিব, আর যেটা করব সেটা হচ্ছে আমি একটার মধ্যে এখানে CH3 গ্রুপ লাগাই দিব, ঠিক আছে? আচ্ছা, আর আমার একটা কার্বন গেল, 2টা কার্বন গেল, তাহলে আর 2টা কার্বন আমার দরকার, তাহলে আর 2টা কার্বনকে আমি এইভাবে লাগাই দিই, CH2 দেন CH3, ঠিক আছে? আর একটা হাইড্রোজেনকে লাগাই দিই, দেখো C4H9 হয়ে গেছে। দেখো 1 2 3 4 C4H9, H3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 1 9, এটা হইতে পারে। আবার এরকমটাও হইতে পারে, দেখো আমি এখানে যেটা করব এখানে একটা কার্বন দিয়ে এখানে একটা তো ব্রোমিন তো লাগানো লাগবে, এটা দুই পাশে 2টা আমি আগে লাগাই দিব, CH3 লাগাই দিব, এদিকে একটা CH3 লাগাই দিব, ঠিক আছে? ওকে, এদিকে একটা CH3 লাগাই দিব, এদিকে একটা CH3 লাগাই দিব। তার সাথে যেটা করবো সেটা হচ্ছে আমার 4টা কার্বন লাগবে, একটা দিলে 3টা হয়ে গেছে, সো আলটিমেটলি এখানে আমি আরেকটা কার্বন দিয়ে দিব। দেখো 4টা কার্বন হয়েছে, 1 2 3 4টা হাইড্রোজেন, 3টা 6টা 6টা 3 9টা, তাহলে C4H9Br। তো এই 3টা পসিবিলিটি আছে,
তোমাকে আগে পসিবিলিটিটা খুঁজে বের করতে হবে, এক্স কিও হইতে পারে, দেন এক্সক্লুড করতে হবে এখানে কোনটা কি বলছে। জাস্ট একটা আমরা যখন ডিজিজ যখন অনেকগুলো হয় যে অনেক ডিজিজের সেম লক্ষণ প্রকাশ পায়, তো তখন আমরা ডিফারেন্সিয়েট করি, আচ্ছা ঠিক আছে এই তিনটা ডিজিজেই এই লক্ষণটা থাকতে পারে, তখন ডিফারেন্সিয়েট করি আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে ওই ডিজিজটাতে এই লক্ষণটার পাশাপাশি অন্য আরেকটা লক্ষণ থাকবে, এরকমভাবে একটা একটা করে এক্সক্লুড করতে থাকে। আলটিমেটলি শেষমেশ আমরা পেয়ে যাই যে এখানে তোমার এইখানে আমাদের কোন ইয়াটা আছে, ঠিক আছে, মানে কোন ডিজিজটা এক্স্যাক্টলি আছে। তো জাস্ট ওইরকম ডিজিজ যেরকমভাবে ফাইন্ড আউট করি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি, ঠিক এইরকম টাইপের এরকম করতে হয়। সো এখন কি হইতে পারে সেটা আমরা একটু আইডেন্টিফাই করি। দেখো আচ্ছা এক্স একটা অ্যালকাইল ব্রোমাইড, আমরা বুঝতেছি একটা অ্যালকাইল হ্যালাইড, KOH এর সাথে যদি আমরা অ্যালকোহল সংযুক্ত করি, দেখো KOH এর সাথে যদি আমরা কি দিই, অ্যালকোহলিক যদি KOH দিই, তাহলে আমি আগে বলছিলাম সেখানে ইলিমিনেশন বিক্রিয়া করবে বা অপসারণ বিক্রিয়া করবে, আর যদি অ্যাকোয়াস দিই তাহলে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া করবে। এতটুকু বেসিক আগে তোমাকে আমি বলি। দেখো ধরো আমাকে দেওয়া হলো এরকম একটা যৌগ CH3 দেন CH2 দেন CH2OH, সরি CH2, ধরো যে এখানে এরকম একটা, ধরো যে আমি নর্মাল একটা প্রোপিন নিলাম, জাস্ট নর্মাল একটা আমি CH2Br, ঠিক আছে। এটার মধ্যে আমি কি করলাম, অ্যালকোহলিক, খেয়াল করো অ্যালকোহলিক KOH দিলাম। অ্যালকোহলিক KOH যদি আমি দিই তাহলে মাথায় রাখো অ্যালকোহলিক KOH দিলে সেখানে আলফা বিটা ইলিমিনেশন ঘটবে। অ্যালকোহলিক KOH দিলে, অ্যালকোহলিক ক্ষার দিলে সেখানে আলফা বিটা ইলিমিনেশন ঘটবে। এখন কেন ঘটবে, এটার কারণ হচ্ছে এখানে নিউক্লিওফাইলের সক্রিয়তার ব্যাপার আছে, কোন নিউক্লিওফাইলটা স্ট্রং, কোন নিউক্লিওফাইলটা সেটার একটা ব্যাপার আছে। যেমন এইদিকে যদি আমি KOH, যেমন CH3 CH2 দেন Br, এখানে যদি আমি কি দিই যে অ্যাকুয়াস KOH দিই, অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তখন সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এখন কেন ঘটবে সেটার কারণ হচ্ছে এখানে নিউক্লিওফাইলের সক্রিয়তার ব্যাপার আছে, যে একটা নিউক্লিওফাইল স্ট্রং হয় আর একটা নিউক্লিওফাইল উইক হয়। সো সেই কারণে দুই ধরনের রিয়াকশন দেয়, যেটা বেসিক কোর্সে অলরেডি আছে আমাদের। সো তোমাদের সৃজনশীল কোয়েশ্চেন আনসারের জন্য এতটুকু জিনিস লাগবে না, জাস্ট এতটুকু জিনিস যদি মাথায় রাখতে পারো যে অ্যালকোহলিক KOH থাকলে সেখানে আলফা বিটা ইলিমিনেশন ঘটে, আর অ্যাকুয়াস KOH থাকলে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, দ্যাটস এনাফ। তো এখন যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আলফা বিটা ইলিমিনেশন যদি এখানে ঘটাইতে চাও, তাহলে আলফা বিটা ইলিমিনেশন ঘটালে কি করতে হবে, আলফা কার্বন থেকে কার্যকরীমূলক সরে যাবে, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, তাদের মধ্যবর্তী কি হবে, তাদের মধ্যকার একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। জিনিসটা দেখায় খুব ইজি, খেয়াল করো এখানে আমি যে ব্যাপারটাকে একটু সুন্দর করে সুজায় লিখি, এখানে কার্বন দেও, দেন এখানে হাইড্রোজেন দেও, এখানে হাইড্রোজেন দেও, দেন এখানে হাইড্রোজেন দেও, দেন এখানে কার্বন দেও, দেন এখানে হাইড্রোজেন দেও, দেন এখানে হাইড্রোজেন দেও, দেন এখানে ব্রোমিন দেও। দেখো কার্যকরীমূলক হচ্ছে এখানে ব্রোমিন, কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত সেটাকে বলা হয় আলফা কার্বন, আলফা কার্বন যে কার্বনের সাথে সংযুক্ত সেটাকে বলা হয় বিটা কার্বন। মোস্ট প্রবলি 2 নম্বর লেকচারে পড়ে আসছে, তোমাদের সিকিউ সলভের 2 নম্বর লেকচারে আমি এই জিনিসটা পড়ে আসছি। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তো এখন দেখো আলফা কার্বন থেকে ব্রোমিন অপসারিত হবে আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে, ঠিক আছে। তো আলফা কার্বন থেকে আমি ব্রোমিনকে সরাই দিলাম আর বিটা কার্বন থেকে হাইড্রোজেনকে সরাই দিলাম। সো আমি পাচ্ছি এখানে C, দেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনটা চলে গেছে, খালি রয়েছে তার হাত, এখানে C, এখানে আমি হাইড্রোজেনটাকে এইদিকে দেখাই, এই হাইড্রোজেনটাকে এইদিকে দেখাই, এই হাইড্রোজেনটাকে এইদিকে দেখাই। আমার যে ব্রোমিনটা ছিল সেই ব্রোমিনের হাতটা খালি রয়ে গেছে, এই দুইটা হাত আমি এখন একসাথে এদিকে ফ্লিপ করে এই পাশে সংযুক্ত করে দিব। আলফা বিটা এলিমিনেশন হয়ে সেখানে একটা অ্যালকিন উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমি লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, H2C ডাবল বন্ড CH2, অর্থাৎ আলফা বিটা এলিমিনেশন ঘটছে। যদি সেখানে অ্যালকোহলিক ক্ষার থাকে আর যদি সেখানে জলীয় ক্ষার থাকে তখন সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। জাস্ট এখানে যে OH-টা আছে সেই OH-টা এসে এখানে ব্রোমিনের পজিশনে বসে যাবে। সো আমরা পাবো হচ্ছে CH3 দেন CH2OH, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দ্যাট মিনস খেয়াল করো যদি আমি অ্যাকুয়াস KOH দিই তখন সেখানে অ্যালকোহল প্রোডাকশন হবে। এতটুকু জিনিস মাথায় রাখো, এটা একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি জলীয় KOH দিই, অ্যাকুয়াস জলীয় দ্রবণের সাথে যদি সংযুক্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই তখন সেটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে দেয়। কি উৎপন্ন করে দেয়? অ্যালকোহল উৎপন্ন করে দেয়। অ্যাকচুয়ালি অ্যালকোহল উৎপন্ন করে এইভাবে মনে রাখার দরকার নেই, মনে রাখবে এইভাবে যে অ্যাকুয়াস KOH দিলে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, অর্থাৎ নিউক্লিওফাইলটা এসে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পন্ন করে। তার মানে আমার এখানে X যে যৌগটা
সেই যৌগটার পসিবিলিটি আছে তিনটা, একটা দুইটা তিনটা পসিবিলিটি আছে। এবং যদি আমি KOH-কে যদি আমি অ্যাকুয়াস দ্রবণে দিই তখন আমি ওয়াই পাই। সো ওয়াই আলটিমেটলি 3 টাইপের অ্যালকোহল হইতে পারে। দেখো এক্স এখানে যে যৌগটা আছে সেটা যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে এখানে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। এখানে যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে আমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এখানে যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। ওকে, জিনিসটা যদি এইভাবেও না বুঝো আমি রিঅ্যাকশন করে দেখাই। দেখো এক্স যৌগটার হওয়ার পসিবিলিটি আছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে তিনটার মধ্যে তিনটার সাথেই KOH অ্যাকুয়াস দিয়ে বিক্রিয়া ঘটাও, তাহলে তুমি কি পাবা খেয়াল করো। আমাকে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করতে হবে। সো এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করতে গিয়ে আমি এক্স যৌগটা কি তো এক্স্যাক্টলি জানি না। সো আমি ওয়াই জেড এবং এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো সাহায্য নিচ্ছি। সো আমি আগে বিক্রিয়াগুলো সম্পন্ন করি। দেখো KOH যদি এক্স যৌগটা যদি এটা হয় তখন আমি বিক্রিয়া করলে পাবো, দেখো CH3 দেন CH2 দেন সেটা CH2 দেন CH2 দেন Br। এইটার সাথে আমি যদি KOH অ্যাকুয়াস KOH এর বিক্রিয়া ঘটাই তখন কি করবে, জাস্ট অ্যাকুয়াস বা জলীয়, দ্যাট মিনস এখানে যে OH-টা আছে সেটা এসে এখানে ব্রোমিনটাকে তুলে দিয়ে OH-টা এটার পজিশনে বসে যাবে। সো আমি নর্মালি এখানে পাবো CH3 দেন CH2 দেন CH2 দেন CH2 দেন Br এর জায়গায় জাস্ট OH লিখো। দ্যাট মিনস আমি এখানে যদি 2 ডিগ্রি একে করি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে যদি করি এখানে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে আমি এখানে আলটিমেটলি এক্স যৌগটা যদি এই যৌগটা হয় তবে আমি এখানে যেটা পাবো, বিআরকে তুলে দিয়ে জাস্ট OH বসায় দাও, তাহলে আমি এখানে পাবো কি OH, আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখি, এখানে পাবো কি আমি OH। দেখো এখানে আমি পাইতেছি কি, এখানে জাস্ট ব্রোমিনের জায়গায় OH আসা বসবে, এখানে ব্রোমিনের জায়গায় OH আসা বসবে, এখানে ব্রোমিনের জায়গায় OH আসা বসবে। অর্থাৎ এক্স যৌগটা কি সেটা আমি জানি না, এক্স যৌগটা একটা অ্যালকাইল হ্যালাইড সেটা লেখা আছে যেটা একটা অ্যালকাইল হ্যালাইড। এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করব অ্যাকুয়াস দ্রবণে সেটাকে আমি দিব, তখন এখানে ওয়াই যৌগটা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল এতটুকু আমি বলতে পারি, এতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন দেখো অ্যালকোহলের সাথে যদি আমরা K2Cr2O7 প্লাস H2SO4 দিই তাহলে কি হয়, তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ক্লাস 9-10-এ পড়ে আসছো যে K2Cr2O7 প্লাস H2SO4 দিলে সেখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। সেখানে কি বিক্রিয়া সম্পন্ন হয়, জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। কিভাবে সম্পন্ন হয় আমি তোমাকে জিনিসটা বুঝাই, আমি তোমাকে এই অ্যালকোহলটা দিয়ে দেখাই। দেখো এখানে যদি CH3 থাকে, CH3 দেন CH2 দেন CH2 দেন CH2OH, এটার সাথে যদি আমি কি করি, এটার সাথে যদি আমি K2Cr2O7 প্লাস H2SO4 দিই, K2Cr2O7 প্লাস H2SO4 দিই, তখন জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। জারণ বিক্রিয়া মানে কি, তড়িৎ ধনাত্মক বা হাইড্রোজেন জাতীয় পরমাণুগুলোকে অপসারণ করা আর অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক জাতীয় পরমাণুগুলোকে সংযোজন করা। সো আমি এখানে নর্মালি কি পাইতাম, আমি যদি K2Cr2O7 দিই তারা জায়মান অক্সিজেন উৎপন্ন করে দিবে। এই জায়মান অক্সিজেন কি করবে, OH এর সাথে সংযুক্ত যে কার্বন, সেই কার্বনের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে তুলে নিবে, সেই হাইড্রোজেনকে অপসারণ করবে। কেন, এখানে যে H2 আছে সেটা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O উৎপন্ন করবে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেনটা সরে যায় তখন আমরা একটা অ্যালডিহাইড পাবো। এখন নিচে আমরা একটা অ্যালডিহাইড পাই যেটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে CH3 দেন CH2 দেন CH2 দেন CH2 দেন CHO। জাস্ট আমি শেষ কার্বনটা এখান থেকে যে দুইটা হাইড্রোজেন ছিল সেই দুটো হাইড্রোজেনকে তুলে নিছে। তার মানে এখানে জারণ ঘটছে। এবং কোন কার্বনে জারণ ঘটছে, যে কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলকটা সংযুক্ত আছে, যে কার্বনের সাথে OH সংযুক্ত আছে সেই কার্বনের জারণ ঘটছে। সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন বা দুইটা হাইড্রোজেন সরে গেছে। দ্যাট মিনস এখানে খেয়াল করো, দ্যাট মিনস এখানে যে জেড যে যৌগটা, সেই জেড যৌগটা হওয়ার পসিবিলিটি কি, পসিবিলিটি 3টা আছে। ঠিক আছে, জেড যৌগটা হওয়ার পসিবিলিটি 3টা আছে। আমি তোমাকে প্রথমত কথাটা বলি, এখানের সেই কার্বন থেকেই হাইড্রোজেন অপসারিত হবে, সেই কার্বন থেকেই হাইড্রোজেন অপসারিত হবে। আমি আবার বলি K2Cr2O7 প্লাস H2SO4 দেওয়ার পরে সেখানে যেই জারণ বিক্রিয়াটা সম্পন্ন হবে সেটা প্রথমে সম্পন্ন হবে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। এবং হাইড্রোজেন অপসারণের মাধ্যমে যে জারণ বিক্রিয়াটা সম্পন্ন হবে সেখানে হাইড্রোজেনটা অপসারণ ঘটবে সেই কার্বন থেকে যেই কার্বনে ও অ্যালকোহলিক মানে হাইড্রোক্সিল গ্রুপ তোমার সংযুক্ত আছে। অন্য কোনো কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে না। সো নর্মালি দ্যাট মিনস আমি যখন ওয়াইকে যখন বিক্রিয়া করব, ওয়াই যৌগটা হওয়ার পসিবিলিটি আছে 3টা, যেখানে এটা হইতে পারে, এটা হইতে পারে, আবার এটা হইতে পারে। সো ওয়াই যৌগটাকে যখন আমি K2Cr2O7 প্লাস H2SO4 এর মধ্যে দিব তখন জারণ ঘটবে এক্স্যাক্টলি তাই। তো জেড এখানে উৎপন্ন হবে। সো জেড কি কি উৎপন্ন হইতে পারে সেটা একটু আমরা দেখি।
জেড কী কী উৎপন্ন হইতে পারে সেটা একটু আমরা দেখি। ক্লিয়ার? সো জেড কী কী উৎপন্ন হইতে পারে সেটা যদি আমরা দেখতে চাই, খেয়াল করো এখানে আলটিমেটলি দ্যাট মিনস ওয়াইয়ের সাথে বিক্রিয়া করলে K2Cr2O7 প্লাস H2SO4 হবে। সো এখানে দেখো যদি এইটা যদি X যৌগটা যদি এটা হয়, তাহলে এখান থেকে যদি OH কে অপসারণ করি, সরি এখান থেকে যদি হাইড্রোজেনকে অপসারণ করি, যে কার্বনের সাথে OH সংযুক্ত আছে, তো আমরা জেড যৌগটা কি পাই? জেড যৌগ কি কি হওয়ার পসিবিলিটি আছে? জেড যৌগ পসিবিলিটি হওয়ার আছে যে এখান থেকে যদি দুটা হাইড্রোজেনকে সরাই দিই, OH সংযুক্ত আছে, তাহলে আমরা এখানে কি পাই? CH3 দেন CH2 দেন CH2 দেন CH2 দেন আমি এখান থেকে OH ছিল, এখান থেকে যেই কার্বনের সাথে, খেয়াল করো যেই কার্বনের সাথে OH সংযুক্ত সেই কার্বনের হাইড্রোজেনকে সরাই দিলাম, তো আমি আলটিমেটলি যেটা পাইলাম CHO, সাজায় লিখি CHO। অর্থাৎ একটা পসিবিলিটি হচ্ছে এইটা, যে জেড যৌগটা এটা হইতে পারে, এবং জেড যৌগটা আরেকটা হইতে পারে যে ওয়াই যৌগটা যদি এটা হইতো, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল হইতো, তাহলে কি হইতো? দেখো যেই কার্বনের সাথে OH সংযুক্ত সেই কার্বন থেকে আমরা যদি হাইড্রোজেনকে অপসারিত করে দিই, তখন আমরা কি পাই? খেয়াল করো এখানে CH3 CH2, এখানে CH3 দেন CH2 দেন এখানে কার্বন, ঠিক আছে, এখানে CH3, এই কার্বনের সাথে OH সংযুক্ত, ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে কি হচ্ছে তোমার? হাইড্রোজেন চলে গেছে। এখন একটা জিনিস চিন্তা করো, হাইড্রোজেন যে এখানে গেছে, হাইড্রোজেন যাইতে হবে দুইটা হাইড্রোজেন একসাথে যাবে, কারণ এখানে যে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হয়, সেই জায়মান অক্সিজেনটার একটা অক্সিজেনের জন্য দুইটা হাইড্রোজেন লাগে, যে দুইটা হাইড্রোজেন দিয়ে সে পানি উৎপন্ন করবে, রাইট? এখানে যখন বিক্রিয়াটা যখন আমরা করি, K2Cr2O7 দিয়ে যখন বিক্রিয়া করি, তখন আমি কি বলতেছিলাম? হাইড্রোজেন অপসারিত হয়। হাইড্রোজেন সেখানে সিঙ্গেল অবস্থায় অপসারিত হয় না, হাইড্রোজেন সেটার অপসারিত হওয়া লাগে তোমার কি? দুইটা হাইড্রোজেন, কারণ সেই দুইটা হাইড্রোজেন অপসারিত হইলে সেই দুইটা হাইড্রোজেন দিয়ে কি করা যাবে? এই একটা জায়মান অক্সিজেনের সাথে আমি পানি উৎপন্ন করতে পারবো। সো একটা হাইড্রোজেন নিয়ে লাভ নাই। সো দেখো আমি এই সংকেতটা দেখাই, এখানের এই সংকেতে এখানে হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? একটা। কার্বনের সাথে সরাসরি সংযুক্ত আছে একটা হাইড্রোজেন, কিন্তু আমার তো এখান থেকে এই কার্বন থেকে তো আমার দুইটা হাইড্রোজেনকে অপসারিত করা লাগবে। তো দুইটা হাইড্রোজেনকে অপসারিত করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এই কার্বনের এখানের একটা হাইড্রোজেন এবং এখানের একটা হাইড্রোজেন, OH এর একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনকে সরায় দেওয়া হয়। তো দুইটা হাইড্রোজেনকে যদি আমি সরায় দিই, তখন আমি দুইটা হাইড্রোজেনকে সরায় দিলে বন্ধন ঠিক রাখো, হাত ঠিক রাখো, কার্বন অক্সিজেন, তো এখানে একটা কিটোন প্রোডাকশন হবে। সবাই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবা। তাহলে এটা যদি ওয়াই যদি এটা হইতো, তাহলে আমি জেড হিসাবে এটা পাইতাম। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। একজন বলছে তাহলে হাইড্রোজেন কোথায় গেল? আরে ভাই এই হাইড্রোজেন এখান থেকে যে দুইটা হাইড্রোজেন গেছে, সেই দুইটা হাইড্রোজেন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে। তোমরা বুঝছো কিনা বলো, নাকি আমি পুরো রিয়াকশনটা দেখাবো? বলো। সবাই একটু কমেন্ট করো এতটুকু বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন যদি এটা 3 ডিগ্রি অ্যালকোহল হইতো, তখন ওয়াই এর তো তিনটা পসিবিলিটি আছে, একটা এটা, তিনটা পসিবিলিটি আছে। ওয়াই যদি এটা হইতো, K2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে বিক্রিয়া করে আমরা জেড পাইতাম, তাই না? দ্যাট মিনস ওয়াই এর জারণ ঘটানো সম্ভব। কিন্তু ওয়াই যদি এটা হয়, আমরা ধরে নিলাম ওয়াই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল একটা। সো ওয়াই যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, এখানে আমরা একটা CH3, আমি এটাকে পাশাপাশি লিখি, দেখো এটাকে আমি পাশাপাশি লিখে দিই, যে জেড দুইটা হইতে পারে, একটা হচ্ছে CH3 দেন CH2 দেন C++O CH3 কিটো। আচ্ছা এখন আমি রিয়াকশনটা দেখাই, দেখো যদি 3 ডিগ্রি অ্যালকোহল হইতো, তাহলে কি হইতো? CH3 দেন CH3 দেন CH3, ঠিক আছে, দেন এখানে হচ্ছে OH। এখন এটার সাথে যদি আমি জার্মান অক্সিজেন দিই, মানে K2Cr2O7 প্লাস H2SO4, তারা জার্মান অক্সিজেন দেয়,
এটা তো ক্লাস 9-10 বিক্রিয়া, তোমরা করে আসছো না, K2Cr2O7 + H2SO4 দিয়ে বিক্রিয়া করা, ওইখানে তো এই একটা রিয়াকশনই ছিল। আচ্ছা, তো আমরা এখানে কি পাবো আলটিমেটলি, খেয়াল করো আমরা এখানে কি পাবো, এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হবে না। কেন বিক্রিয়াটা হবে না আমি তোমাকে বলি। দেখো, যেই কার্বনের সাথে OH সংযুক্ত সেই কার্বনে কোনো হাইড্রোজেন সংযুক্ত নাই। দেখো, এই কার্বনের সাথে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন সংযুক্ত। এটাকে একটু ভালো করে দেখাই দিই, তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। CH3। তো দেখো, এই যে কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ সংযুক্ত সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন, সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন কি করতেছে না, নর্মালি এক্সিস্ট করতেছে না। তো এই কার্বনের সাথে যেহেতু হাইড্রোজেন নর্মালি এক্সিস্ট করতেছে না, সো আমরা জারণ ঘটাইতে পারবো না, কারণ জারণ ঘটানোর জন্য আমাকে হাইড্রোজেনটাকে অপসারিত করতে হবে, এবং সেই কার্বনের হাইড্রোজেনটাকে অপসারিত করতে হবে যেই কার্বনের সাথে OH সংযুক্ত। এখন তুমি বলতে পারো যে ভাই আমি OH এর এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করতে পারি। ওকে, এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করলে তুমি শুধুমাত্র একটা হাইড্রোজেনকে অপসারিত করতেছো, সো একটা হাইড্রোজেনকে অপসারিত করে তুমি পানি বানাইতে পারবে না। যদিও কিছু কিছু বইয়ে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া আছে যে এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করে তারা কিটোন উৎপন্ন করে দেখায় দিছে, ঠিক আছে, বা এক কার্বন কম বেশি কিটোন উৎপন্ন করাই দিচ্ছে। বাট এতটুকু জিনিস আপাতত তোমাদের লাগবে না, জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখো যে ভাই এই কার্বনের সাথে যেহেতু কোনো হাইড্রোজেন সংযোজিত নাই, এই কার্বনের সাথে যেহেতু কোনো হাইড্রোজেন নাই, সো এখান থেকে হাইড্রোজেন অপসারিত করব কিভাবে, যদি সেটা নাই থাকে অপসারিত করতে পারবো না, দ্যাট মিনস এটা বিক্রিয়া দিবে না। এটা থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে ওয়াই যৌগটার তিনটা জিনিস হওয়ার পসিবিলিটি ছিল। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওয়াই যৌগটার তিনটা জিনিস হওয়ার পসিবিলিটি ছিল, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এবং ওয়াই যৌগটাকে K2Cr2O7 + H2SO4 দিয়ে বিক্রিয়া করানোর পরে জেড পাওয়াটা আবশ্যক। তাইলে আমি দেখতেছি ওয়াই যৌগটা যদি 1 ডিগ্রি অ্যালকোহল হইতো তাহলে বিক্রিয়া করে আমরা এরকম একটা এলডিহাইড পাইতাম, এটা পাওয়াটা সম্ভব। ওয়াই যৌগটা যদি 2 ডিগ্রি অ্যালকোহল হইতো তাহলে সেটারও জারণ ঘটানো সম্ভব ছিল, আমরা সেখানে একটা কিটোন পাইতাম। কিন্তু ওয়াই যৌগটা কোনোভাবেই 3 ডিগ্রি অ্যালকোহল হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ 3 ডিগ্রি অ্যালকোহল যদি ওয়াই যৌগটা হইতো তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হইলে সেখানে আমি কি জেড যৌগটা পাইতাম না। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে জেড যৌগ পাওয়া গেছে, জেড যৌগ আবার বিক্রিয়া করে ইয়েলো প্রিসিপিটেশন দিছে। 3 ডিগ্রি অ্যালকোহল যদি সেখানে থাকে, 3 ডিগ্রি অ্যালকোহল যদি সেখানে থাকতো তাহলে তো সেখানে জেডই পাইতাম না আমি। দ্যাট মিনস ওয়াই যৌগটার 3 ডিগ্রি অ্যালকোহল হওয়ার পসিবিলিটি নাই। ওয়াই যৌগটার যদি 3 ডিগ্রি অ্যালকোহল হওয়ার পসিবিলিটি না থাকে তাহলে এক্স যৌগটার 3 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড হওয়ার পসিবিলিটি নাই। কারণ এই 3 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইডের এই ব্রোমিনকে প্রতিস্থাপিত করেই তো আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাইছিলাম। দ্যাট মিনস আমাদের পসিবিলিটি ছিল তিনটা, এক্স যৌগটা হওয়ার পসিবিলিটি ছিল তিনটা, একটা দুইটা তিনটা, তার মানে এটা হওয়ার পসিবিলিটি থেকে বাদ গেল। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই তাহলে বুঝতে পারছো? ওকে, দ্যাট মিনস এখানে এক্স যৌগটার এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হওয়ার পসিবিলিটি থেকে বাদ গেল। তাহলে আমাদের বাকি থাকলো দুইজন। এক্স যৌগটা এটা হইতে পারে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইতে পারে, অথবা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইতে পারে। আচ্ছা, তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা KOH দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই, আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে যদি KOH দিয়ে বিক্রিয়া ঘটাই অ্যাকুয়াস মিডিয়ামে তখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাই। এবং 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি K2Cr2O7 + H2SO4 দিয়ে বিক্রিয়া ঘটাই তখন আমি একটা এলডিহাইড পাই। দেখো CH2CH2CH2CHO এলডিহাইড পাই। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি K2Cr2O7 + H2SO4 দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে আমি একটা 2 ডিগ্রি তাহলে আমি একটা কিটোন পাই। দেখো CH2CH2 মাঝখানে CO and CH3 কিটোন পাই। দ্যাট মিনস এখানে জেড যৌগটার দুইটা হওয়ার পসিবিলিটি আছে। একটা হচ্ছে এটা হয়তো এটা এলডিহাইড হবে, নয়তো এটা কিটোন হবে। এবং এইটা ফার্স্ট টেস্টটাকে সমর্থন করে।
ফার্স্ট টেস্টটাকে সমর্থন করে। দেখো এলডিহাইড এবং কিটোন দুজনেই 2,4-DNP টেস্ট দেয়। এই 2,4-DNP টেস্ট আর কোনো যে প্রজাতি আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কার্বক্সিলিক অ্যাসিড কোনোটা দেয় না। দ্যাট মিনস তোমাকে আমি এক গ্রুপ অফ সাবস্টেন্স দিলাম, তোমাকে একটা পাত্রের মধ্যে আমি কয়েকটা সাবস্টেন্স দিলাম, একটা পাত্রের মধ্যে তোমাকে আমি অ্যালকিন দিলাম, অ্যালকেন দিলাম, অ্যালকাইন দিলাম, কার্বক্সিলিক অ্যাসিড দিলাম, তোমাকে আমি এলডিহাইড দিলাম, তোমাকে আমি কিটোন দিলাম, এলডিহাইড দিলাম আর কিটোন দিলাম। সো এই কয়েকটা পাত্রের মধ্যে বিভিন্ন পাত্রের মধ্যে তোমাকে বিভিন্নটা দিলাম, যে এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এটা অ্যালকাইল হ্যালাইড, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা এলডিহাইড, এটা কিটোন। এখন তোমাকে বললাম যে এই সবগুলা পাত্র থেকে তুমি এলডিহাইড এবং কিটোনকে বের করে নিয়ে আসবা। কিভাবে বের করে নিয়ে আসবা? এলডিহাইড এবং কিটোনকে কিভাবে আইডেন্টিফাই করবা কোন পাত্রে এলডিহাইড এবং কিটোন আছে, এলডিহাইড অথবা কিটোন আছে, কিভাবে বের করবা? দেখো এটা টেস্ট করার ওয়ে হচ্ছে 2,4-DNP টেস্ট। তুমি যদি 2,4-DNP টেস্ট দাও, 2,4-DNP 2,4 ডাইনাইট্রো কি জানি, আচ্ছা যাক 2,4-DNP টেস্ট যদি তুমি দাও, 2,4-DNP যদি তুমি সেখানে দাও, দেওয়ার পরে হলুদ অদক্ষেপ সৃষ্টি হবে একমাত্র এলডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে। এছাড়া বাকি যে অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যালকাইল হ্যালাইড আছে, কেউ 2,4-DNP টেস্টে হলুদ অদক্ষেপ দিবে না। হলুদ অদক্ষেপ দিবে একমাত্র এলডিহাইড এবং কিটোন। দ্যাট মিনস যত জৈব যৌগের যত শ্রেণী আছে সকল শ্রেণীর মধ্যে মাত্র দুইটা শ্রেণী 2,4-DNP টেস্ট দেয়, একটা হচ্ছে এলডিহাইড এবং কিটোন, এবং সেটা কিন্তু সাপোর্ট করতে, এবং সেটা কিন্তু জেড কে সাপোর্ট করতে হয়। দেখো জেড এখানে হওয়ার পসিবিলিটি আছে দুইটা, এলডিহাইড বা কিটোন। দেখো এলডিহাইড বা কিটোন হওয়ার পসিবিলিটি আছে এবং এটা সাপোর্ট করতে হয়। দেখো জেড অথবা বি দুইজনই 2,4-DNP টেস্ট দেয় যারা হলুদ অদক্ষেপ সৃষ্টি করতেছে, ইয়েলো প্রিসিপিটেশন দিতেছে। কিন্তু দেখো তার মানে আমরা যেই পারসেপশন নিয়ে আগাইছিলাম সেই পারসেপশন ঠিক আছে, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া জেড এখানে 2,4-DNP টেস্ট দেয়, তার মানে জেড এর দুইটা জিনিস হওয়ার পসিবিলিটি আছে, এক এলডিহাইড নয়তো বা কিটোন। কারণ এলডিহাইড এবং কিটোন দুইটাই সমানভাবে 2,4-DNP টেস্ট দেয়, সমানভাবে তারা হলুদ অদক্ষেপ উৎপন্ন করে, সেম উপায়ে তারা সেমভাবে তারা হলুদ অদক্ষেপ উৎপন্ন করে। সো 2,4-DNP টেস্ট দিয়ে তুমি এলডিহাইড এবং কিটোনকে অন্যান্য গ্রুপের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবা, অন্যান্য গ্রুপের থেকে ডিফারেন্সিয়েট করতে পারবা, কিন্তু 2,4-DNP টেস্ট দিয়ে তুমি এলডিহাইড এবং কোনটা এলডিহাইড কোনটা কিটোন এই জিনিসটা যাচাই করতে পারবা না। তো এই জিনিসটা যাচাই করার ওয়ে হচ্ছে তোমার টলেন বিকারক, টলেন রিয়েজেন্ট দিয়ে বিক্রিয়া করানো। টলেন রিয়েজেন্টে যখন আমরা বিক্রিয়া করাই তখন সেখানে সাদা অদক্ষেপ সৃষ্টি হয় এবং সেখানে টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয় একমাত্র এলডিহাইড। একমাত্র এলডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, কিটোন কোনোভাবে টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। কিটোন কি করে না, টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। তো তোমাকে ধরো আমি কয়েকটা পাত্র দিলাম, 10-12টা পাত্র দিলাম, একটা পাত্রে অ্যালকেন রাখা, একটা পাত্রে অ্যালকিন রাখা, একটা পাত্রে অ্যালকাইন রাখা, একটা মধ্যে অ্যালকাইল হ্যালাইড, একটা মধ্যে অ্যালকোহল, একটা মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড, একটা মধ্যে ধরো যে তোমার এলডিহাইড, আর একটা মধ্যে কিটোন। এবং তোমাকে আমি বললাম যে তুমি কিটোন কোনটা সেটা যাচাই করে আনো। প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পাত্রে তোমাকে 2,4-DNP ঢালতে হবে। 2,4-DNP যখন তুমি প্রত্যেকটা পাত্রে ঢালবা তখন দেখবো মাত্র দুইটা পাত্র 2,4-DNP টেস্ট দিবে। এই দুইটা পাত্রের মধ্যে কোনো একটাতে এলডিহাইড আছে, কোনো একটাতে কিটোন আছে। সো এখন কোনটাতে এলডিহাইড আছে কোনটাতে কিটোন আছে সেটা যাচাই করার জন্য যেই দুইটা পাত্রে হলুদ অদক্ষেপ পাওয়া গেছে ওই দুইটা পাত্রে তুমি টলেন বিকারক দিবা এবং দেখবা সেখানে কোনটা আলটিমেটলি সাদা অদক্ষেপ সৃষ্টি করতেছে। সো যেটা সাদা অদক্ষেপ সৃষ্টি করবে সেটা হচ্ছে এলডিহাইড, যেটা সাদা অদক্ষেপ সৃষ্টি করবে না সেটা হচ্ছে কিটোন। এবং এখানে দেখো লেখা আছে খুব ভালোভাবে, জেড বা বি যদি 2,4-DNP টেস্ট দুইজনের 2,4-DNP টেস্ট দেয়, ইয়েলো প্রিসিপিটেশন দেয়, দ্যাট মিনস জেড এর মধ্যে জেড এবং বি এই দুইটার মধ্যে দেখো এই বি এবং জেড, এই জেড এবং বি এর মধ্যে কোনো একটা এলডিহাইড কোনো একটা কিটোন। কারণ জেড এবং বি দুইটাই 2,4-DNP টেস্ট দেয় মানে জেড এর পসিবিলিটি আছে এলডিহাইড হওয়ার অথবা কিটোন হওয়ার, আবার বি এরও পসিবিলিটি আছে এলডিহাইড হওয়ার অথবা কিটোন হওয়ার। এই স্টেপটা নেক্সটে গিয়ে ডিফারেন্সিয়েট হয়ে গেছে যে বি যৌগটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিছে, দ্যাট মিনস আমরা এখন শিওরলি বলতে পারি বি যৌগটা হচ্ছে এলডিহাইড, শিওরলি 100% শিওর হয়ে বলতে পারি যে বি যৌগটা হচ্ছে এলডিহাইড। এবং জেড যৌগটা বি যৌগটা টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয়, জেড যদি বিক্রিয়া না দেয় তাহলে জেড কি কিটোন। দ্যাট মিনস এখানে দেখো জেডের দুইটা হওয়ার পসিবিলিটি ছিল, একটা হচ্ছে এলডিহাইড একটা হচ্ছে কিটোন। দ্যাট মিনস জেড হচ্ছে এই যৌগটা কিটোন,
জেড হচ্ছে কি যৌগটা? এই যৌগটা কিটোন। কারণ কি জেড এলডিহাইড হইতে পারবে না। জেড যদি এলডিহাইড হইতো, জেড টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দিয়ে সিলভার মিরর উৎপন্ন করত। এখন সবাই বলো যে আমাদের অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা, আমরা ঠিক মতো অ্যানালাইসিসটা করতে পারছি কিনা, যে এখানে জেড যেটা আছে সেই জেড একটা কি কিটোন। জেটের দুইটা হওয়ার পসিবিলিটি ছিল, এলডিহাইড অথবা কিটোন, কিন্তু জেড একটা কিটোন। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাবে। এতটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, দ্যাট মিনস জেড যদি কিটোন হয়, জেড যদি কিটোন হয়, দেখো এই কিটোনটা আমরা কত ডিগ্রি অ্যালকোহল থেকে পাইছিলাম? 2 ডিগ্রি অ্যালকোহল থেকে, রাইট? 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা বিক্রিয়া করাইছি তখন 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কিটোন পাইছিলাম। সো এই 2 ডিগ্রি অ্যালকোহলটা আসছে কোন থেকে? 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড থেকে। দ্যাট মিনস এক্স যে যৌগটা, সেই এক্স যৌগটা ছিল 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। এক্স যৌগটা কি ছিল? 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। ঠিক আছে? দ্যাট মিনস এটা যে বলা ছিল C4H9Br এর একটি সমাণু, দ্যাট মিনস এটা কোন সমাণুটা? 2 ডিগ্রি সমাণুটা, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এখন তোমাদের কোয়েশ্চেন আছে যে ভাই এটা কিভাবে লিখবো? এটা সুন্দরভাবে তুমি লিখবা। একটা হচ্ছে তুমি রিয়াকশনগুলো দেখায় দিতে পারো, এটা বেস্ট হয়। সেকেন্ডলি, যদি তোমাদের যেহেতু টাইম আছে, যেহেতু 2টা সৃজনশীল মাত্র আনসার করতে হবে, আমি প্রিফার করি তুমি সবগুলো রিয়াকশনকে দেখায় দাও। ঠিক আছে? সবগুলো রিয়াকশনকে দেখায় দাও। তুমি লিখো যে এক্স যেহেতু C4H9Br এর একটি সমাণু, সো এক্স নিম্নের 3টি যৌগ হতে পারে: 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাইলে এই এক্স যৌগটিকে KOH এর সাথে বিক্রিয়া করে, aqueous মিডিয়ামে KOH এর সাথে বিক্রিয়া করলে, তুমি বিক্রিয়া 3টা দেখায় দাও, বিক্রিয়া করলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হতে পারে। এবং এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে K2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে দিলে সেখানে জারণ বিক্রিয়া ঘটবে। এবং 3 ডিগ্রি অ্যালকোহলে যেহেতু কার্বনের সাথে কোনো, এই যে কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ সংযুক্ত, সেই কার্বনে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, সেহেতু সেটা জারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তার মানে ওয়াই যৌগটি 3 ডিগ্রি অ্যালকোহল হতে পারে না। ওয়াই যৌগটি যদি 3 ডিগ্রি অ্যালকোহল না হতে পারে, তাহলে এক্স যৌগটি 3 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড হতে পারে না। শেষ। তার মানে জেড যৌগটি আলটিমেটলি, তুমি বিক্রিয়া 2টা দেখায় দাও, জেড যৌগটি এলডিহাইড হতে পারে অথবা কিটোন হতে পারে। বিক্রিয়াটি দেখায় তুমি লিখলা জেড যৌগটি এলডিহাইড হতে পারে অথবা কিটোন হতে পারে। এখন তুমি লিখো জেড যৌগটি এলডিহাইড বা কিটোন সেটি কিভাবে প্রমাণ করা যায়। জেড আমরা উপরের উদ্দীপকে দেখতে পারি জেড অথবা বি দুইটি 2,4 ডিএনপি টেস্ট দেয়, এবং আমরা জানি 2,4 ডিএনপি টেস্ট যারা দেয় তারা হয়তো তারা এলডিহাইড, নয়তো তারা কিটোন। দ্যাট মিনস এখানে যে জেড যৌগটি আছে সেটির এই এলডিহাইড এবং কিটোন দুইটি হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারি বি যৌগটি, শুধুমাত্র বি যৌগটি টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয়, জেড যৌগটি টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয় না। আমরা জানি শুধুমাত্র এলডিহাইড টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয়, কোনো কিটোন টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয় না। তো সেই হিসাবে জেড হচ্ছে সেই কিটোন যৌগটি যেটি টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয় না। দ্যাট মিনস জেড হচ্ছে এই কিটোন। জেড যদি কিটোন হয় তাহলে এই কিটোনটি আমরা পাই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে, এবং 2 ডিগ্রি অ্যালকোহলটি আমরা পাই 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড থেকে। সো আলটিমেটলি আমরা লিখতে পারি যে এক্স যৌগটি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। শেষ। ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাতো। আচ্ছা, দ্যাট মিনস বি যৌগটা আলটিমেটলি কোনটা? বি যৌগটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইডটা, তাই না? 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইডটা, ওকে রাইট? 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড, ওকে। তো 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড আমরা দেখাই দিই।
2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড দেখো X যৌগটা কি 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। সো আমাদেরকে বলছে যে দেখো ঘতে কি বলছে, দেখো ঘতে কি বলছে দেখো, ঘতে বলতে এটা খুব মানে সেই একটা কোশ্চেন ছিল, মানে আমি এটা দেখে খুব বিয়া হয়েছি যে এরকম কোশ্চেন চাই স্টুডেন্টদের। রিয়েলি আমাদের স্টুডেন্টদের এরকম কোশ্চেন দিয়ে জাজ করতে হবে সে এক্স্যাক্টলি জিনিসটা বুঝছে কিনা, কতটুকু বুঝতে পারছে এবং কতটুকু রিলেট করতে পারতেছে। এবং এখানে লিখছে যে বি ও জেড এদের মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া, মানে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় সক্রিয়তা কোনটার বেশি হবে কোনটার কম হবে, কোনটা বেশি সক্রিয় হবে কোনটা কম সক্রিয় হবে। ওকে, আচ্ছা তো বি যৌগটি কি সেটা আগে বের করি। জেড যৌগটা তো জানি, জেড যৌগটা হচ্ছে CH3, জেড যৌগটা আমি লিখি, জেড যৌগটা তো আমরা জানি CH3 দেন CH2 CO, আমি এইভাবে লিখি সুন্দর করে সাজায় লিখি দেখো C দেন O দেন CH2 CH3 দেন CH2। CH3 আর এখানে আছে হচ্ছে তোমার CH3, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে জেড যৌগটা। এখন বি যৌগটাকে সেটা কিভাবে বের করব? বি যৌগটা বের করার জন্য আমাকে এখান থেকে যাইতে হবে, এক্স যৌগটা কি সেখান থেকে বিক্রিয়া করাইতে হবে KOH অ্যালকোহলিক দিয়ে এ যৌগকে ওজনীকরণ করে আমি বি পাবো। আচ্ছা তাহলে এক্স যৌগটা কি সেটাকে লিখি 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। এটাকে একটু আমি ট্রিকি ওয়াইতে লিখি, এখানে ব্রোমিনটা দিই এখানে, CH3টা দিই এখানে, তো লেখার দরকার নেই। আচ্ছা এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। সো আমি এখানে বিক্রিয়াটা সম্পন্ন করি আগে, CH3 দেন CH2 দেন C, এখানে আছে হচ্ছে Br, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3। এটাকে যদি অ্যালকোহলিক KOH দিই তাহলে আমি এ যৌগ পাবো। তাহলে অ্যালকোহলিক KOH দিলে আমরা কি করবে, অপসারণ বিক্রিয়া ঘটবে। কি অপসারণ বিক্রিয়া ঘটবে? আলফা বিটা এলিমিনেশন বা আলফা বিটা অপসারণ। এখন প্লাস KOH অ্যালকোহল দিলাম, তাহলে কি বিক্রিয়া করবে? আলফা বিটা এলিমিনেশন বিক্রিয়া করবে। আলফা বিটা এলিমিনেশন মানে আলফা কার্বন থেকে যাবে কার্যকরীমূলক, বিটা কার্বন থেকে যাবে হাইড্রোজেন। এখানে আলফা কার্বন কোনটা? কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত সেটা আলফা কার্বন যে কার্বনের সাথে সংযুক্ত সেটি বিটা কার্বন। এখানে বিটা কার্বন দুইটা দেখো, আলফা কার্বন এই কার্বনের সাথে সংযুক্ত, বিটা এই কার্বনের সাথে সংযুক্ত বিটা, এটাও বিটা কার্বন এটাও বিটা কার্বন। এখন তাহলে একটা কোশ্চেন আসে, তা আলফা বিটা এলিমিনেশনের সময় কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে? এটার জন্য একটা সাইজেফ রুলস আছে। সাইজেফ রুলসটা হচ্ছে যে সাইজেফ রুলসটা কেন এরকম সেটা বেসিক রুলসে পড়ানো হয়েছে, আমি জাস্ট রুলসটা বলতেছি। সাইজেফ রুলসে বলা আছে যে যদি এরকম কোনো কন্ডিশন হয় যে বিটা কার্বন দুইটা হয় এবং সেখানে কনফিউশন অ্যারাইজ করে যে হাইড্রোজেনটা কোন কার্বন থেকে অপসারিত করব, তাহলে হাইড্রোজেনটাকে সেই কার্বন থেকে আমি অপসারিত করব যেই কার্বনে অলরেডি হাইড্রোজেন কম আছে। তাহলে দেখো এই কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে তিনটা, তাহলে হাইড্রোজেনটা সেই কার্বন থেকে অপসারিত করব যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা অলরেডি কম। তাহলে অলরেডি কম কোনটাতে? CH2 CH3, এখানে দুইটা হাইড্রোজেন, সো এখান থেকে অপসারিত করব। সো আলটিমেটলি আমি পাবো, এখান থেকে যদি অপসারিত করি আলটিমেটলি আমি পাবো CH3 দেন এখান থেকে যদি অপসারিত করি CH, দেন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে C, এখানে জাস্ট একটা H আছে H, CH3 আছে CH3। এটা হচ্ছে আমাদের এ যৌগ। আচ্ছা এখন এই যৌগটাকে আমি ওজনীকরণ করব। ওজনীকরণ কিভাবে করতে হয় গত ক্লাসে দেখাইছিলাম। ওজনীকরণ কিভাবে করতে হয় লাস্ট ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আমরা সবাই জানি সাইজেফ রুলসে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেনটাকে উইথড্র করতে হবে। আমি যদি কখনো কোশ্চেন করি কেন যে কার্বনে হাইড্রোজেনটা কম আছে সেখান থেকে কেন হাইড্রোজেনটাকে সরাইতে হবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেটা থেকে সরানো যায় না কেন? ঠিক আছে, যাক আমরা সবাই এতটুকু জানি কিন্তু এটা ডিপের মিনিংটা জানি না। ঠিক আছে, আমি ট্রাই করছি বেসিক কোর্সে জিনিসগুলো পড়ানোর। সো এখন দেখো তাহলে আমরা এখন ওজনীকরণ যদি বিক্রিয়াটা আমরা করি সেখানে, আমরা যদি সেখানে ওজনীকরণ বিক্রিয়াটা করাই, যেমন আমরা যদি সেখানে করি যে এটার সাথে যদি ওজনীকরণ করি, এটা এখানে ওজন দিয়ে দাও O3 H2, তাহলে কি হবে? ঘর বানাও CH
CH CH3 ঘর বানাতে হলে কী করতে হবে, এখানে একটা অক্সিজেন দিয়ে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এখন কি করবে, এটাকে এইভাবে দাও, এটাকে এইভাবে দাও, এই ওটাকে জেটেন নিয়ে চলে যাবে জেটেন ও হিসাবে। বাকি থাকলো CH3 CHO CH3 CHO। আমরা পাইলাম কি CH3 CHO দুইটা, এখানে CH3 CHO, এখানে CH3 CHO। এটা হচ্ছে বি যৌগটা। তাহলে আমি বি যৌগটাও পাই ফেললাম। বি যৌগটা হচ্ছে কি ইথানেল। কোনটা সক্রিয় বেশি কোনটা সক্রিয়তা কম তোমরা নিজেরাই বুঝে নিও। এটা হচ্ছে বি যৌগ, বি যৌগ। এটা হচ্ছে CH3 CHO CH3 CHO। ওকে, এখন কোনটা বেশি সক্রিয় কোনটা বেশি কম সক্রিয় দেখো, এটা তোমরা এমনি এমনি বুঝবে। দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটা নেগেটিভ এটা পজিটিভ। কার্বন অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি বেশি, পজিটিভ। বলছে কি কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, মানে কি নিউক্লিয়াসটাকে রাখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে দেখো কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া মানে নিউক্লিওফাইল এসে সংযুক্ত হবে। নিউক্লিওফাইল নিজে কি, ওকে এটা না দাও, নিউক্লিওফাইল নিজে কি, নিউক্লিওফাইল নিজে হচ্ছে মাইনাস। আগে পড়াইছে, আগের লেকচারগুলোতে পড়াইছে, আর বলবো না। দ্যাট মিনস নিউক্লিওফাইল এখানের এই পজিটিভটা দেখে এখানেও সে সংযুক্ত হতে পারে, এখানেও সংযুক্ত হতে পারে। আমার কোশ্চেন হচ্ছে কোনখানে আগে সংযুক্ত হবে বা কোনখানে নিউক্লিওফাইলটার সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, পসিবিলিটি বেশি থাকবে, যেখানে কার্বনের পজিটিভিটিটা বেশি থাকবে, রাইট? কারণ এটা তো নেগেটিভ, এটা পজিটিভ কারোর সাথে কানেক্টেড হবে। তো আমি যদি এই নিউক্লিওফাইলটাকে দিয়ে যদি বলি তুমি বি এর সাথে কানেক্টেড হও অথবা জেড এর সাথে কানেক্টেড হও, সে প্রথমে তার সাথেই কানেক্টেড হবে যার পজিটিভিটি বেশি। এখন খেয়াল করো, আমি আগেই বলছিলাম যে কোনো অ্যালকাইলমূলক সংযুক্ত থাকে সে কি করে নিউক্লিয়াসের দিকে তার ইলেকট্রনকে ঠেলে দেয়, অর্থাৎ CH3 তার ইলেকট্রনকে এই কার্বনের দিকে ঠেলে দিচ্ছে। দ্যাটস ওয়াই এই কার্বনের যে পজিটিভিটি ছিল সেই পজিটিভিটি কমে যাচ্ছে, কারণ কার্বনের কিছুটা পজিটিভ হয়েছে তাকে CH3 ইলেকট্রন দিয়ে দিচ্ছে। কাহিনী তো এখানে আরও বেশি ঘটতেছে। এখানে একটা অ্যালকাইলমূলক যুক্ত আছে, এটা তার CH3 তার নিজের ইলেকট্রন এখানে দিচ্ছে। এখানেও একটা অ্যালকাইলমূলক সংযুক্ত আছে, দেখো CH2 CH3, এটা একটা অ্যালকাইলমূলক C2H5 ইথাইল। সেও কি করতেছে এই কার্বনের দিকে তার ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ এই কার্বনের যে পজিটিভিটি আছে এটা বেশি হ্রাস পাচ্ছে, কারণ কি এখানে দুইজন অ্যালকাইলমূলক তাদের ইলেকট্রনকে সেই কার্বনের দিকে ঠেলে দিচ্ছে। দ্যাটস ওয়াই এই কার্বনের যে পজিটিভিটি ছিল সেই পজিটিভিটি বেশি হ্রাস পেয়ে যাচ্ছে, এই কার্বনের পজিটিভিটি এইটার তুলনায় কম হ্রাস পাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি এই কার্বনটা এই কার্বনের তুলনায় বেশি পজিটিভ। সো আমি যদি একটা নিউক্লিওফাইলকে দিই, সেই নিউক্লিওফাইলটা এই কার্বনের সাথে সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি দেখাবে, এই কার্বনের সংযুক্ত হওয়ার কি বেশি দেখাবে, সক্রিয়তা বেশি দেখাবে। সো বি হচ্ছে জেড থেকে বেশি সক্রিয়। যদি বলে কোনটা বেশি স্থায়ী কোনটা বেশি স্টেবল, স্থায়ী হচ্ছে জেড। কারণ কি, কারণ তার পজিটিভিটি কম। তো নিউক্লিওফাইল এটার মধ্যে সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি কম দেখাবে। টেন্ডেন্সি কম দেখাবে মানে কি, সে বেশিক্ষণ স্থায়ী হবে, তাকে সহজে কেউ অ্যাটাক করবে না। সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম দুইটা অপোজিট। সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম দুইটা অপোজিট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তাইলে সবাই যদি বুঝতে পারো, আমি আর লং করবো না, আর দুইটা ক্লাসের মাধ্যমে তোমাদের পুরোটা শেষ করে দেবো। আর দুইটা ক্লাস নিব, ঠিক আছে? আর দুইটা ক্লাস নিয়ে তোমাদের হচ্ছে শেষ করে দেওয়া যাবে। আর দুইটা ক্লাসের পরে আর বেশি লাগবে না, ঠিক আছে? আর দুইটা বা তিনটা ক্লাস, হায়েস্ট তিনটা ক্লাস লাগবে, হায়েস্ট তিনটা ক্লাসের মধ্যে তোমাদের হচ্ছে যোগাযোগের যে আমাদের যে কোর্সটা আমরা নিয়েছিলাম সেটা শেষ করে দেবো। তোমাদের উপস্থিতি খুব কম, ঠিক আছে? হয়তো বা কোর্সও অফ করে দিতে পারে সামনে, তোমরা যদি এরকম করো। ওকে।